Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। শোনো, রোগীর জ্ঞান ফিরলে জানাবে, একমাত্র আমাকে। আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না, শুধুমাত্র মেডিকেল স্টাফ ছাড়া। ওকে স্যার। খুব বড় নকশাল নেতা, একদম পালাতে দেওয়া যাবে। খেয়াল থাকে জানো? হ্যাঁ স্যার। কোথায় যাচ্ছেন? ইনজেকশন দিতে হবে। যান। আপনি যে কারণে ঢাকা থেকে এখানে এসেছেন, আমিও সেই কারণেই এখানে। তাড়াতাড়ি বলুন বলুন বলুন। দাদা, আমি শিলিগুড়ি দিয়ে আইছিলাম এখানে ডাইরেক্ট। খোদ মুজিবুর রহমান, তার কাছ দিয়ে আমি চিঠি লয়ে আইছি। আর এই চিঠি দিল্লি পৌঁছানোর খুব দরকার, খুব দরকার। ট্রেনে করে আনার সময় একদল ছেলের লগে আমারে নকশাল ভাই অ্যারেস্ট করে লয়েছে কলকাতায়। গাড়ি দিয়ে পালাবার চেষ্টা করছিলাম স্যার, আমারে গুলি মাইরে দিয়েছে, পালাইতে পারি নাই। তারপর এই হসপিটালে আইনা ফেলা রাখছে স্যার। চিঠি? জি। গাড়ি চালাতে পারেন? জি। এই দরজা দিয়ে বেরোলে সামনে দেখুন ছাদ। এই ছাদ দিয়ে নিচের দিকে নেমে গেলে হাসপাতালের পিছন দিক, সেখানে একটা সবুজ রঙের ফিয়াট গাড়ি পার্ক করা আছে। ওটা নিয়ে সোজা চলে যাবেন সদর স্ট্রিট, আলিশা হোটেল, রুম নম্বর 8। সেখানে বিকাশ বলে একজন থাকবে, সে আপনাকে বেনাপোল অব্দি পৌঁছে দেবে। তারপরেরটা আপনার ব্যাপার। জয় বাংলা। জয় বাংলা। খুদা হাফিজ। খুদা হাফিজ। আমার জানডারে বাঁচানোর লগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে কারুর নাম জিজ্ঞানের কোনো নিয়ম নাই, তবু যদি আপনার ছদ্ম নামটা আমার একবার কয়, এই মুক্তিযুদ্ধ আপনারা মনে রাখবো স্যার। বক্সি, ব্যোমকেশ বক্সি।
এখন ভুলে গেলি। আরে অজিত বাবু, বাবা, নেংটি বাবু, কি খবর? একটা সিগারেট হবে? সিগারেট তো ব্যোমকেশ বাবুর কাছে। আমি আমি দেশলাই দিয়ে সাহায্য করতে পারি, চলবে? আমি কিন্তু আজ সিগারেটের জন্য আসিনি। হ্যাঁ, তার মানে বইটি। না না, আমার দাদা উদয়দা, আমার মামাতো দাদা হয়, বাড়িতে প্রচন্ড ঝামেলা করেছে। অপূর্ব। তারপর? আরে আমার বাড়িতে যে আশ্রিতা ভদ্রমহিলা থাকে, হেনা মল্লিক, তাকে পিস্তল দেখিয়ে প্রচন্ড শাসিয়েছে, মানে প্রচন্ড ঝামেলা। আমার দাদা পিস্তল থেকে পেলেন? আরে ব্যোমকেশ বাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার দাদা মানে দুসম্পর্কের মামাতো দাদা পিস্তল থেকে পেলেন? ওই হ্যাঁ। হ্যাঁ, তারপর? বলো। ও না না, দাদার কাছে আছে, মানে লাইসেন্স আছে। না না, সে লাইসেন্স থাক আর না থাক, একজন খামোখা ওই শাসাবে কেন এই খুন করতে? হ্যাঁ, ওটাই তো বুঝতে পারছি না। আজকে হেনাদি বাইরে গিয়েছিল, বাড়িতে যখন ফেরে তখনই ঝামেলা শুরু হয়, মানে প্রচন্ড ঝগড়া ঝামেলা। এই উদয়দা না হেনাদির ঘরে গিয়েছিল, ওখান থেকেই ঝামেলাটা শুরু। খুন করার হুমকি দিয়েছে পিস্তল বার করে, মানে মামিমা তো প্রচন্ড রেগে গেছে, হেনাদিকে বলেছে বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি ওটাই জানাতে খুব আসলাম। খারাপ। তো মানে আপনি যদি একবার আসেন বাড়িতে, মানে হেনাদি বড্ড ভালো। তা তোমার মা বাবু কি বলছেন? মামাবাবু তো ইলেকশন নিয়ে ব্যস্ত, সারাদিন পার্টি অফিসে পড়ে আছে। তো উনি এবার ইলেকশনে দাঁড়াচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা, যুক্তফ্রন্ট কি আবার ক্ষমতায় ফিরবে? বসো। তোমার সমস্যাটা ঠিক কোনটা? এই আধা বামপন্থী সরকার ক্ষমতায় ফিরবে কিনা সেটা, নাকি হেনাদি? না না, হেনাদি। হেনাদি। হ্যাঁ, আপনি একবার আসুন। নেংটি, তোমার মামা বাবু যুক্তফ্রন্টের একজন অত্যন্ত প্রতাপশালী নেতা। তার বাড়িতে না বলে কেউ দুম করে পৌঁছে যাব, কে কাকে খুনের হুমকি দিয়েছে বলে একটা পারমিশন নিতে হবে না? দেখুন ব্যোমকেশ বাবু, হেনাদি আমাদের বাড়িতে আশ্রিতা, পূর্ব বাংলার রেফিউজি। মামাবাবু নিজে তাকে আশ্রয় দিয়েছে। হেনাদি খুব ভালো, মানে সবার মন জুগিয়ে চলে, মানে তার কোনো ক্ষতি হয়ে যাক ওটা আমি চাই না। মানে দেখো নেংটি, এই মুহূর্তে আমার পক্ষে কিছু করা তো সম্ভব না। তুমি একটা কাজ করো, তুমি সিগারেট খাও, খেয়ে বাড়ি যাও, আমি দেখছি। এই না, মামাবাবু কিন্তু কিছু জানে না। মামিমা আসলে উদয়দাকে বড্ড ভালোবাসে, হেনাদিকে সহ্য করতে পারে না। বিকাশ এসো। উদয়দা খুব রাগী মানুষ। না 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 না, পুরোটাই নিয়ে যাও, অসুবিধা নেই। যাও বাড়ি যাও, পরে কথা হচ্ছে, যাও। আসি। গোটা সিগারেটের প্যাকেট। এটা একবার চেক করুন, ছগড়া কোল্ড। রাস্তাঘাটের অবস্থা এখন ভালো না, তাই এরকম একটা সঙ্গে রাখা ভালো। একজনের উপর নজর রাখতে হবে। বসো। যুক্তফ্রন্টের খুব বড় নেতা সন্তোষ দত্ত, চেনো তো? হ্যাঁ, চিনি। তার ছেলে উদয় ব্যবসা করে, পয়সা কুড়ি আছে। তার উপর নজর রাখতে হবে, সাবধান, সঙ্গে পিস্তল রাখে। সে ঠিক আছে, সে আমি ন্যাপাকা বলে দেবো। আসল কথায় আসুন। আসছি, তার আগে বলো, ঠিকমতো পৌঁছে দিয়েছো দেবে না? আমার বন্ধু ব্যোমকেশকে নিয়ে অনেক গল্প আপনারা শুনেছেন, নানা রূপে নানাভাবে দেখেছেন। তবে এই গল্পটা একটা অদ্ভুত সময়ের, 1971-এর। সে সময় শুধু আমাদের পশ্চিমবাংলাই নয়, আমাদের দেশ ভারতবর্ষ একটা বড় সড় তোলপাড়ের মধ্যে দাঁড়িয়ে। কারণ সামনের নির্বাচন। পশ্চিমবঙ্গে কোয়ালিশনের আধা বামপন্থী যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ফিরবে কিনা সেই নিয়ে অনেকেরই চিন্তা। আবার অন্যদিকে নকশাল আন্দোলনও কিন্তু বেশ ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার সাথে ভারত এবং পূর্ব পাকিস্তানের একটা ঝামেলাও শুরু হয়েছে। মুজিবুর রহমান নামে একজন নেতা পূর্ব পাকিস্তানে বাংলাদেশ আন্দোলন ঘোষণা করেছেন, আর আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও পাকিস্তানের বিরুদ্ধে সেই মুজিবুর রহমানকে সমর্থন জানিয়েছেন। মানে সব মিলিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি। এই পুটি, তুই আজকে খারাপ খবরটা পড়েছো? কোনটা? আর এই যে বিমান দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ। কোথায়? এই তো পড়নি? সিঙ্গাপুর এয়ারলাইন্স আরব সাগরে ভেঙে পড়লো, ডাকছো? অনেক লোক মারা গেছে। হ্যাঁ ডাকছি তো বটেই। কটা বাজে?
আবার কষা মাংস আবার পরোটা? না না, কষা মাংস হবে, তবে পরোটা না, লুচি। তুমি লুচিটা ভাজো আর কষাটা বাইরে থেকে। হুম? ও হ্যাঁ, বৌদি বিকেলবেলা ফোন করেছিল, আমি বলতে ভুলে গেছিলাম। বৌদি বলছিল পাটনা থেকে ফিরে আসবে। হাসছো কি? ফোন করো, বলো না ফিরতে। কলকাতা শহরের অবস্থা ভীষণ খারাপ, যখন তখন বোমাবাজি হচ্ছে। যখন তখন বোমাবাজি কোথায় হচ্ছে? এই তো মাঝে মধ্যে দু একটা। আর বাড়ির বউ কয়েক মাস ধরে বাড়ির বাইরে আছে, একটু ফিরে আসতে এ তুমি কি চাইছে। চাইছো? পাতলা মাছের ঝোল খেতে? তুমি কি চাইছো বলো তো? পরোটা মাংসের এই বাড়িতে ঢোকাই বন্ধ হয়ে যাক? না থাক, আছে থাক, পরে Who's Mr. Bakshi? হ্যাঁ বলুন। যে মালটাকে পাঠিয়েছিলেন সে আমার গাড়িতে বসে আছে, জাস্ট নাকটা একটু ভেঙে দিয়েছি। হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার নয়, সো প্লিজ। আই থিঙ্ক ইউ আর মিস্টার বক্সি। বলুন। খামোকা ঝামেলাটা কেন করতে গেলেন বলুন তো? কি করবো বলুন? নেংটি তো আমার বন্ধু হয়, ও এসে বললো যে নেংটি নালিশ করেছে, তাই তো? ওই বা কি করতে বলুন? একটা একলা অসহায় আশ্রিতা মেয়েকে যখন কেউ পিস্তল নিয়ে ভয় দেখায়, তখন যারা সভ্যভব্য লোকজন তাদের তো কিছু একটা করতে হয়, কাউকে তো জানাতে হয়। আর আপনি বলতে চাইছেন নেংটি সভ্য আর আমি অসভ্য, যেহেতু আমি পিস্তল রাখি, তাই তো? পিস্তল অনেকেই রাখে উদয়বাবু, কিন্তু তাই বলি সেটা নিয়ে একজন একলা মহিলার ওপর ঝাঁপিয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই বোধ। পাতেলাটা মারেন না, গোয়েন্দাগিরিটাও করেন। হিরে, সেটা জানতে গেলে তো আমাকে নিয়োগ করতে হবে। ভালো। এই নিন। আমি আপনাকে নিযুক্ত করলাম। আমার রুম থেকে আমার কটা ছবি চুরি গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। খুঁজে বার করে দিতে পারলে আরো 50, ম্যাক্সিমাম 3 দিন। আর হ্যাঁ, চালা টালা পাঠাবেন না, আপনি যাবেন। বাই। এই নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, এখানে এখানে বসাও, এই চেয়ারে বসাও। হ্যাঁ, আরে অজিত, কি হলো? কি দাঁড়িয়ে আছো কেন? এসো। কি হলো? তুমি ফটো চুরির কেসটাকে খুব সিরিয়াস নিলে, তাই তো? কিছু তো একটা করতে হবে। তাহলে 100 টাকার জন্য নাও, 100 টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাবা, বই লিখে বেশ প্রসার হয়েছে বলে মনে হচ্ছে। এইভাবে অপমান করার কোনো কারণ নেই, এবং আমি খুব একটা খারাপ লিখি না। আমি তাই বলেছি নাকি? আমি যা বলছি তা হলো, মানুষ যখন প্রবলভাবে কোনো কিছু চায় তখন তা সে ঠিকই পেয়ে যায়। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, যথা আপনি চেয়েছেন এবং পেয়েছেন। 100 টাকার কেস। নমস্কার, অজিত বলছি। হ্যাঁ নেংটি বলো। আস্তে আস্তে বলো না, বুঝতে পারছি না আমি। ব্যোমকেশ দা বলছি, বলো। কে? কি হয়েছে? না, ঠিক আছে, আসছি। চলো। কোথায়? সন্তোষবাবুর বাড়ি। কেন, কি হয়েছে? হেনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা গেছে। চলো। আরে আপনি? আরে অতুল, তুমি এখানে কবে থেকে? তা হয়ে গেল প্রায় বছর দেড়েক। ও আচ্ছা, ওই নেংটি বলে ছেলেটি বলছিল যে আপনার পরিচিত, ওই বোধহয় আপনাকে জানিয়েছে, তাই তো? ভেতরে যাওয়া যাক। হ্যাঁ। ব্যাপারটা কি বলো তো? মেয়েটি এখানে আশ্রিত ছিল, মানে সন্তোষবাবুই রেখেছিলেন। ও বিকেলবেলায় ছাদে গিয়েছিল, পিছন দিকের পাঁচিলটা ভাঙা ছিল, ওটাই মেরামত চলছিল, ওখান দিয়েই পড়ে যায়, স্পট ডেড। জেরা করেছো? না, এখনো শুরু করিনি, মনে তো হচ্ছে অ্যাক্সিডেন্ট। বডি কে আবিষ্কার করে? বডি ওই যে উনি, সন্তোষবাবু সেক্রেটারি রবি বর্মা। তো আমার মনে হয় সন্তোষবাবুকে দিয়ে শুরু করাই ভালো। আপনার সাহেবকে গিয়ে একটু বলবেন যে পুলিশ কথা বলতে চায়। হ্যাঁ, আসুন।
কি নাম বললে? রবি বর্মা। হুম হুম। স্যার, মিস্টার ব্যোমকেশ বক্সী আর ওই পুলিশ আপনার সঙ্গে দেখা করতে চান। পাঠিয়ে দাও। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। নমস্কার। আপনার ভাগ্নে নেংটি আমার পরিচিত, সেই মারফত আমি খবর পেলাম। আর ও অতুল, পুলিশের তরফ থেকে এসছে, আমার পুরনো বন্ধুও বটে। অজিত আমার বন্ধু। কিছু মনে না করলে আমরা একটু বসতে পারি, কয়েকটি প্রশ্ন করতে পারি? কেন, আপনাদের কি মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়? না, অ্যাক্সিডেন্ট না হওয়ার কোনো কারণ তো দেখছি না। মানে যতক্ষণ পোস্টমর্টেম না হচ্ছে কয়েকটা প্রশ্ন তো করতেই হবে স্যার। বসুন বসুন। ধন্যবাদ অজিত। ধন্যবাদ। বলুন। আপনি খবরটা কখন পেলেন? আমাকে ফোন করে জানানো হয়। আচ্ছা, কে ফোন করে? রবি, আমার সেক্রেটারি। আপনি তখন কোথায় ছিলেন? ব্যোমকেশবাবু, আপনি আমার ভাগ্নের কীরকম বন্ধু আমি জানি না, তবে আপনার সম্বন্ধে আমি যতটুকু জানি তাতে আমি আপনাকে সম্মান করি। আপনি নিশ্চয়ই জানেন যে আমি রাজনীতি করি, একটা বিশেষ পার্টির মেম্বার। আমি সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আমার অনেক ব্যক্তিগত ব্যাপারই সকলকে জানানো সম্ভব নয়। আমি মিথ্যে কথা বলায় বিশ্বাস করি না, তাই এমন অনেক কিছু আমি বলতে পারবো না যেটা জানাজানি হলে আমার বা আমার সরকারের ক্ষতি হতে পারে। নিশ্চয়ই, আমি কখনোই চাইবো না আপনার আপনার ক্ষতি হয়ে যাক। আপনি হয়তো জেনে থাকবেন যে আমি মাঝে মধ্যে দিল্লির সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হয়ে কিছু কিছু কাজ করি। তো সেই কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন রাখাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অতুল পুলিশে আছে, ওর কাছে নিশ্চয়ই অনেক গোপন তথ্য থাকে। অজিত বন্দ্যোপাধ্যায় আমার বন্ধু, উনি আমাদের গল্পগুলোতে অনেক কিছু বানিয়ে লেখেন, না হলে নিরপরাধ মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্যই বলছি, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে আমাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। আমি কোথায় ছিলাম জানা ছাড়া আর কোনো প্রশ্ন আছে? আছে। প্রশ্নটা হচ্ছে, হেনা মল্লিক কে? পূর্ববঙ্গ অর্থাৎ ইস্ট পাকিস্তানের আমরা খুব পুরনো বন্ধুর মেয়ে, মানে স্বাধীনতার আগেকার বন্ধু। হেনার জন্ম ইস্ট পাকিস্তানে। আমার বন্ধু মারা যায়, তারপর স্ত্রী বাপ মা হারিয়ে রিফিউজি হয়ে কলকাতায় আসে বছরখানেক আগে। আমি ওকে আমার এখানে আশ্রয় দিই। মুসলমান আমার স্ত্রী মেনে নিতে পারেনি। আমি স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া করি, ওকে বাড়ির কাজের লোকের মতো রাখি। মাইনে দিতাম মাসে 100 টাকা। ও কথা দিয়েছিল ও বাড়ির ভেতরে কোথাও নামাজ পড়বে না, তাই ছাদে গিয়ে নামাজ পড়তো। বেশ, আপাতত আমার আর কোনো প্রশ্ন নেই। বাড়ির বাদ বাকিদের সঙ্গে কথা বলতে পারলে একটু ভালো হয়। রবি, ওনাদের চা দাও। আচ্ছা স্যার। ব্যোমকেশবাবু, আমি একটু একটু মদ্যপান করি, একটা সিগারেটও খাই, কিন্তু এই ছাড়া আমার অন্য একটা দোষ আছে। আপনারা কি সুকুমারী চৌধুরীর নাম শুনেছেন? গজল গায়িকা। আগে হ্যাঁ, ওই সুকুমারীর সঙ্গে আমার একটা সম্পর্ক হয়। আমার গজল খুব পছন্দ। আমি ওর জন্য একটা আলাদা ছোট ফ্ল্যাটের বন্দোবস্ত করি, কোথায় সেটা বলতে পারবো না। সেখানে আমি প্রতি সপ্তাহে শনিবার যাই, তারপর সোমবার ফিরে আসি। আজ ওখানেই ছিলাম যখন ফোনটা আসে। আচ্ছা, ওই ফ্ল্যাটের ফোন নাম্বার এই বাড়ির আর কার জানা আছে? কারণ নয়। তাহলে হয়তো সুকুমারী নিজের বাড়ি থেকে ফোনটা এসেছিল। একমাত্র রবি জানে যে আমি সুকুমারীর কাছে গান শুনতে যাই। তারপর আমাদের পার্টির একটা গেস্ট হাউস আছে, সেখানে থাকি। ওই ফোনটা পেয়ে আমি চলে এসেছি। চাটা না হয় পরে হবে, আগে অন্যদের সঙ্গে কথা বলে নেওয়া যাক। তবে ব্যোমকেশবাবু, এটা যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমি চাই দোষী সাজা পাক। হেনা মেয়েটা সত্যি বড় ভালো ছিল। আচ্ছা, যদি আপনার ছেলে দোষী সাব্যস্ত হয়? তাহলেও আপনি যখন ঢুকেই পড়েছেন তখন আমি চাই যে এই কেসটার একটা সুরাহা হোক। পুলিশ নিজের মতন যা করার করবে, আপনি আপনার মতন তদন্ত করুন। আর তার জন্য যে অনারারিয়াম মানে আপনার ফিজ, সেটা আমি দেব। নিয়োগ করছেন? আমি সত্যিটা জানতে চাই। ধন্যবাদ।
বোধহয় নামাজ পড়তে গিয়েছিল। আমি চিংড়ির চুল বেঁধে দিয়ে গা ধুতে যাই, ফিরে এসে দেখি এই কাণ্ড। হেনার সঙ্গে আপনার ঝগড়া হয়েছিল? যা হবার তো অনেক আগে হয়েছিল, পুরনো কথা। আপনার ছেলেদের সঙ্গে, উদয়ের সঙ্গে? দেখুন, আমি জানি ন্যাংটি আপনাকে অনেক কথাই বলেছে, কিন্তু ওসব কথা পুরোপুরি সত্যি নয়। কতটা সত্যি? আপনি তো গোয়েন্দা, আপনি খুঁজে বার করুন। তবে একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, হেনা মল্লিক খুব একটা সুবিধার মেয়ে ছিল না। তো অসুবিধাটা ঠিক কোথায় ছিল? মেয়েরা সুবিধার নয় বলতে যা বোঝায় তাই। আপনি নিশ্চয়ই বাংলা জানেন। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আপনার কোথায় কিভাবে আলাপ হয়েছিল? এনে নিয়ে যা। একসময় পার্টি করতাম, SSCI। ও, আপনি রাজনীতি করতেন? তো তার মানে তো আপনার রাস্তাঘাটে মিটিং মিছিল, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করার অভ্যেস আছে। রাস্তায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করা আর ছাদ থেকে কাউকে ফেলে দেওয়ার মধ্যে তফাৎ আছে ব্যোমকেশবাবু। আচ্ছা, উদয়ের সঙ্গে হেনার একটা সম্পর্ক ছিল, তাই না? সেটা উদয়কেই জিজ্ঞেস করবেন। তবে আমি যত জানি আমার ছেলেদের চরিত্র অত সস্তার নয়। তাহলে পকেটে পিস্তল নিয়ে কেন ঘুরে বলুন তো? ব্যবসা করে অনেক টাকার। তাছাড়া আজকাল অনেকেই আত্মরক্ষার জন্য আইনতভাবে পিস্তল রাখে। আচ্ছা, SUCI মানে তো বামপন্থী। তা বামপন্থী মতাদর্শের মানুষ হয়ে একটা মুসলমান মেয়েকে বাড়িতে দেখা নিয়ে অসুবিধাটা ঠিক কোথায় ছিল? আপনাকে আমার স্বামী নিযুক্ত করেছেন, আমি নই। সব প্রশ্নের উত্তর আমি দেব না। তাছাড়া মানুষ মত পাল্টায়, এটা জানেন তো। ঋষি অরবিন্দ ঋষি হওয়ার আগে টেররিস্ট ছিলেন। প্লিজ, আমার যা বলার আমি বলে দিয়েছি, আর কিছু বলার এই যে আপনি এত প্রশ্ন করছেন কেন বলুন তো? আমরা সবাই জানি উদয় হেনাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে, কারণ হেনা যখন ছাদে গিয়েছিল তখন উদয় ওর পিছন পিছন গিয়েছিল। জোগাল, বাইরে যাও, বাইরে যাও। ও হ্যাঁ, অবশ্যই, চলো। এখান দিয়েই পড়েছে, বুঝলেন? এই পাঁচিলটাই মেরামত চলছিল। রবিবাবুই প্রথম বডিটা দেখেন। উনি তো বললেন। আচ্ছা, এই ছাদের দরজা খোলা ছিল না বন্ধ? আমি এসে দেখেছি খোলা। এই যে আপনারা অনেকক্ষণ ধরে অনর্থক প্রশ্ন করে যাচ্ছেন, আসল লোক কিন্তু এবার ছাড় পেয়ে যাবে। হ্যাঁ জানি, আপনার দাদার কথা বলছেন তো। শুনলাম কদিন আগে পিস্তল দেখে হেনাকে খুনের হুমকি দিয়েছিলেন। কিন্তু আপনার দাদা কেন খুন করতে যাবে বলতে পারবেন? দেখুন, আমার মা হেনা সম্পর্কে যাই বলুক সেসব সত্যি নয়। সে আর যাই হোক চরিত্রহীন হতে পারে না। দেখুন, ভয় দেখিয়ে কারোর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাটা এক ধরনের মলেস্টেশন, দণ্ডনীয় অপরাধ। বুঝলাম, কিন্তু মানে ধর্ষণ করতে গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে কেন? ঈর্ষা, জেলেসি। কেন, হেনা অন্য কাউকে ভালোবাসতো? দেখুন, আমি আপনাকে একটাই কথা বলতে পারি, উদয়ের চরিত্রে কোনো ঠিক নেই। সেটা তো প্রমাণ সাপেক্ষ। নিশ্চয়ই। একটা মানুষ কতটা নোংরা মানসিকতার হলে এরকম ছবি তুলতে পারে? ছবিগুলো দেখে কিন্তু পিস্তলের ভয় দেখে তোলা বলে তো মনে হচ্ছে না। না, মনে হচ্ছে না। দেখুন, আপনাদের কি মনে হচ্ছে না হচ্ছে তারপরও আমি করি না। সত্যিটা বেশি দিন চাপা থাকবে না। খুব ভালো কথা। আমিও একটা কথা আপনাকে বলতে পারি, কারুর ঘর থেকে তাকে না বলে কিছু চুরি করাটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ। জানেন না বাবা, কি দাপট। এই দরজাটা বন্ধ ছিল? এটা আমাদের এখনো চেক করা হয়নি। রবিবাবু, হ্যাঁ এই দরজাটা বন্ধ ছিল? হ্যাঁ, হেনা বাইরে বেরোলে দরজাটা বন্ধ করে দিয়ে বেরোতো। ও, তার মানে আজ যখন ও ছাদে যায় তখন দরজা বন্ধই ছিল? ওটাই ওর অভ্যেস ছিল। আচ্ছা, তো চাবিটা তো আপনার কাছে, দিন তাহলে। মানে? ঘরের চাবিটা দিন। আমি? হ্যাঁ, মৃতদেহ আপনি আবিষ্কার করেছেন, কিন্তু মৃতদেহের পাশে এখন কোনো চাবি পাওয়া যায়নি।
সুতরাং ধরে নিতে পারি যে হ্যাঁ আমি ওটা অতুলবাবুকে দিয়ে দিতাম। এখন নামাই দিন। থ্যাংক ইউ। এই বাচ্চাটিকে তো হেনা বলেই মনে হচ্ছে, সঙ্গে মহিলাকে, ওর মা। আমি ঠিক বলতে পারবো না, আমি এই ঘরে খুব একটা আসি না। আপনি কদিন হলো আছেন এই বাড়িতে? আগে এই বাড়িতে কতদিন হলো আছেন? বছরখানেক। সন্তোষবাবুর সঙ্গে আপনার আগে থেকেই যোগাযোগ ছিল? ওই রিটায়ার করার পর উনি লালবাজার মারফত আমাকে এখানে নিয়োগ করেন ওনার সেক্রেটারি হিসেবে। ঠিক কি করেন, মানে কাজটা ঠিক কি আপনার? ওই এই চিঠিপত্র টাইপ করা, তারপর বাড়ির সব কাজ, বাজার করা, সব কিছু। হেনা যখন ছাদে যায় আপনি বাড়িতে ছিলেন না? না, আমি ওই দোকানে গিয়েছিলাম, ফিরে এসে ওর মৃতদেহটা খুঁজে পাই। বাড়ির পিছন দিকে কেন গেছিলেন? ওই যে মিস্ত্রিরা কাজ করছিল, সেই পাঁচিলটা সারা ছিল, সেটা দেখতে গিয়েছিলাম। তারপর আপনি সন্তোষবাবুকে ফোন করেন? হ্যাঁ। সুকুমারী দেবীর বাড়িতে? আচ্ছা। রবিবাবু, হেনা সাজগোজ করতে খুব ভালোবাসতো না? বারে যখন যেত তখন সেজে যেত, বাড়িতে যখন থাকতো তখন খুব একটা সাজতো না। কার সঙ্গে বাইরে যেত? একাই যেত। হেনার সঙ্গে যুগলের কোনো সম্পর্ক ছিল? জানি না স্যার, গাড়ি এসে গেছে, বডি মর্গে চালান করে দেবো? পাঠিয়ে দাও। ওকে স্যার। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পেলাম না। সব প্রশ্নের সব উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, উচিত নয় ব্যোমকেশ বাবু। আমি এখানে একটা কাজ করি। আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে সত্যিটাকে খুঁজে বের করা। বললে সুবিধা হতো, না বললে অসুবিধা নেই, নিজেই ঠিক খুঁজে নেব। আর হ্যাঁ, তখন যদি কোনো অপ্রিয় সত্য আপনাদের থেকে বেরিয়ে পড়ে, তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না। আপনি কি বলতে চাইছেন? ছাতে মিস্ত্রিরা পাঁচিল চালাইয়ের কাজ করছিল, সেটা দেখতে আপনি ছাতে না গিয়ে গেলেন বাড়ির নিচে। চলো অজিত, অতুল, যাওয়া যাক। চলে আপনার? মাঝে মধ্যে চলে, তবে এখন থাক। শুনলাম বাবা আপনাকে নিয়োগ করেছেন। কি মনে হচ্ছে আমি এখানে ছাদ থেকে ফেলে দিয়েছি? তাহলে পেছন পেছন ছাদে গেছিলেন কেন উদয়বাবু? না, অন্তত আপনার ভাই আর চিংড়ি তো তাই বলছে। গেছিলাম। হেনা শোনো, হেনা কথা আছে, শোনো। হেনা, 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 হেনা দাও, দাও বলছি। ও শোনো, হেনা দাও, দাও, দাও বলছি। হেনা, 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 হেনা দরজা খোলো, দরজা খোলো। তারপর? তারপর আমি ছাদ থেকে ফিরে আসি, ঘরে এসে গান শুনছিলাম, ফ্র্যাঙ্ক সিনাত্রা। শুনেছেন? আগে হ্যাঁ, শুনেছি। আচ্ছা উদয়বাবু, আপনার ভাই যুগলবাবু, উনিও কি হেনাকে ভালোবাসতেন? মা বাদ দিয়ে বাড়ির সবাই হেনাকে ভালোবাসত, বাবাও। মেয়ের মতো। আপনি? যদি বলি বোনের মতো। হেনা ছাদের দরজাটা বন্ধ করেছিল কিনা আমি কাল সকালের মধ্যে বলে দেবো। তাতে আপনি কি প্রমাণ করবেন আমি হেনাকে ছাদ থেকে ফেলে দিয়েছি? যা প্রমাণিত হওয়ার তা এমনিতেই হবে। আপনার ছবিগুলো রইল এখানে, আর তার সঙ্গে আপনার দেওয়া এই 50 টাকাটাও। খুব ছেদ কেস আমি নিই না উদয়বাবু, তবে হেনা যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে খুনিকে খুঁজে বের করতে আমার ঠিক 2 দিন সময় লাগবে। কদিন? 2 দিন। বাই। এর মধ্যে সন্দেহজনক কিছু লিখেছো? বলছি যে আমাদের এখানে কাজ প্রায় শেষ, 2-1টা কাজ বাকি আছে, সেগুলো আমি অজিতকে বলছি করতে। ও যতক্ষণ ততক্ষণ। আপনারটা 6 ঘোড়া, আমারটা অটোমেটিক। টার্গেট কোনোদিন মিস হয়নি।
আমি দেখেছি উদয়দা হেনাদির পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠেছিল, তারপরে কখন নেমেছে সেটা জানি না। কে কোথায় ছিল জানো? না। আচ্ছা, এই উদয়দার ঘর থেকে ওই রেকর্ডের মানে গান বাজার আওয়াজ পেয়েছিলে? আমি আসলে একটু বাইরে তখন সিগারেট খেতে গিয়েছিলাম, মানে ফিরে এসে আমি নিজের ঘরেই ছিলাম। তখন উদয়দার ঘর থেকে রেকর্ড বাজছিল। মানে তুমি ফিরে আসার পরে? হ্যাঁ। তোমার যুগলদার সঙ্গে হেনাদির সম্পর্ক কেমন ছিল? যুগলদা আসলে হেনাদিকে সত্যিই ভালোবাসতো, মানে বোনের মতো। কোনোদিন ঝগড়া ঠগড়া হয়নি। তবে একটা কথা আপনাকে বলা দরকার। বলে ফেলো। মাঝে মাঝে একটা মাউথ অর্গান বাজাতো কেউ বাড়ির গেটের বাইরে। একটা কালো গাড়ি করে আসতো। হেনাদি তারপরে সাজগোজ করে বেরিয়ে যেত। কাউকে দেখতে পেয়েছিলে? না। তারপর কি হলো? তারপর কিছুক্ষণ পরে ফিরে আসে একা একা। এটা মাঝে মধ্যেই হতো? মাসে ধরো একবার। এ ব্যাপারে বাড়ি আর কেউ জানতো? বোধহয় রবিবাবু। কালকে একবার বাড়িতে এসো, এখন যাও। ঠিক আছে। একজনই নেই। সুকুমারী? উদয় হেনার সঙ্গে প্রেম করত, তাই হেনা স্বেচ্ছায় উদয়কে ছবিগুলো তুলতে দিয়েছিল। তাহলে ঝগড়া হলো কেন? হয়তো যুগল ওর প্রেমে পড়েছিল। তাহলে ওই মাউথ অর্গানওয়ালাটি কে? না মানে এরকম তো হতেই পারে যে যুগলই মাউথগান বাজিয়ে ওকে বাড়ির নিচে নিচে, তো তারপর গাড়ি করে ঘুরতে পেত, মানে বাড়িতে মা ছিল, সমস্যা হবে হয়তো, তাই। তাই উদয় রেগে গিয়ে হেনাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল। হতে পারে, কিংবা হয়তো পুরোটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। আচ্ছা, রবিবাবুর সঙ্গে হেনার সম্পর্কটা ঠিক কিরকম? মানে রবিবাবু মাউথগান বাজিয়ে হেনাকে গাড়ি করে? না, হতে পারে না। সব সম্ভব বন্ধু। মনে রেখো, চিড়িয়াখানায় নিশানাথ সেনের বউ ওনার হাঁটুর বয়সী ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুলে গেল সবটা। আচ্ছা, তার মধ্যে এটা হতেই পারে যে এই সন্তোষবাবুর সঙ্গে হেনার সম্পর্কটা হয়তো মানে মেয়ের মতো ছিল না। সন্তোষের সুকুমারী আছে, ইনি আউট। আরে প্রথমে এক আউট করে দিলে? মানে লোকটা বদমেজাজি, পিছন পিছন ছাদে গিয়েছিল, বন্দুক নিয়ে ঘরে, আউট লোকটা। বড্ড অবভিয়াস। মানে অবভিয়াস হলে সমস্যাটা কোথায় বুঝতে পারছি না তো। মানে সমস্ত কিছু কি জটিল প্যাঁচালো করে দেখতে হবে তোমায়? তাহলে এক কাজ করি না, তোরে নিয়ে যে অ্যাক্সিডেন্টটাই সত্যি, সব থেকে বেশি অবভিয়াস ওটাই, তাই না? আর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। না, এবার আমার কথাটাও তোমাকে মন দিয়ে শুনতে হবে। বেশ, মন দিয়ে শুনছি, বলো। ধন্যবাদ। এই আমার মনে হয় জানো তো, ওই সন্তোষবাবু সুকুমারী ছাড়াও না ওই বাড়ির মেয়েটা ওই হেনার উপরে কোনো কেস ছিল, আর সেটা ছোট ছেলে যুগল জানতে পেরে যায়। এদিকে সে প্রেমিক, ওদিকে বাবা কাণ্ড কাটাচ্ছে। সেই জন্য বাবার উপর রাগটা দাদার উপর দিয়ে তুলছে। তাহলে তুমি বলতে চাইছো যে উদয় হেনার পিছন পিছন ছাদ অব্দি গেছিল, কিন্তু হেনা ওর মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। হেনা, তুমি এটা কি করছো? প্রথমে উদয়, তারপর আমার বাবা। আমি এটা সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। বুঝলাম, তার মানে এখন দাদার ওপর দোষাপাবার চেষ্টা করছে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু রবিবাবু মিথ্যে কথা কেন বলছেন? উনি কেন বলছেন উনি মিস্ত্রিদের কাজ দেখতে নিচে গেছিলেন, ছাদে নয়? রবিবাবু বাজারে যাননি বলছো?
হেনা ছাড়িয়ে নিয়ে লাফায়। এইটা সব থেকে ভেঁচালো, এইটা ভেঁচালো, এই দিক থেকে নজর দাও। রবিবাবু মাউথ অর্গান বাজিয়ে বাড়ির নিচে আসতেন না বলছো? মানে? হ্যাঁ, রবিবাবু যদি মাউথ অর্গান বাজিয়েই আসবেন গাড়ি নিয়ে, হেনাকে বাইরেই নিয়ে যাবেন বাড়ির, তাহলে আর ছাতে নিয়ে গিয়ে রেপ করার কি দরকার? না, আমি না এটা মানে বুঝতে পারছি না। দেখো, বাড়িতেও এরম জোয়ান দুটো ছেলে থাকতে, তিনজনকেই নাচাচ্ছিল হয়তো। তোমার না হেনাকে নিয়ে এত প্রবলেম কেন বলো তো? মানে কি সমস্যা তোমার? কেন খারাপ মনে করছো? নেংটি ওকে ভালো করে চেনে, আর নেংটি বলছে যে ও ভালো। মানে তোমার প্রবলেম কোথায়? তুমি শুধু এইটুকু আমাকে বলে দাও যে এই মাউথ অর্গান বাজিয়ে লোকটি কে? সম্পূর্ণ অন্য কোনো মানুষ? আপাতত ইনি আউট। এ কি হচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না। এবার সব আমার গুলিয়ে যাচ্ছে। বোমকেশ, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। তুমি ঘুমোতে যাও। যেতেই পারি, কিন্তু আমার মনে হয় একটু গান বাজনা শোনা দরকার। না শুনলে মাথাটা খুলবে না। গান? গান। ये इश्क क्या है, ये इश्क क्या है, ये इश्क क्या है, गुजरते हुए मौसम भी नहीं। ये इश्क क्या है, गुजरते हुए मौसम भी नहीं। खुशी नहीं है अगर आपसे तो गम भी नहीं। खुशी नहीं है अगर आपसे तो गम भी नहीं। पता है हमको भी के फितरते सनम क्या है। पता है हमको भी के फितरते सनम क्या है। सुकून मांगे इतने बेवफा तो हम भी नहीं। दो कदम भी नहीं। वहाँ वो घर से चले एक दो कदम भी नहीं। ये इश्क क्या है, गुजरते हुए मौसम भी नहीं। खुशी नहीं है अगर आपसे तो गम भी नहीं। শুনলাম আপনারা নাকি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখুন, গানের পর আমি তো খুব একটা কারোর সঙ্গে দেখা করি না। আমার ওই মুচোর বায়নার জন্য ওই যারা বায়না করতে আসেন আর কি, তারা আমার সেক্রেটারি আছে যোগেন, তার সঙ্গে যোগাযোগ করে। তবে আপনাদের ব্যাপার স্যাপার দেখে আমার অবশ্য মনে হচ্ছে না আপনারা সেই জন্য এসছেন। অন্য কোনো উদ্দেশ্য আছে। তাড়াতাড়ি বলে ফেলুন, সময় নেই, টায়ার্ড। যখন বুঝতেই পেরেছেন যে আমরা বায়না করার জন্য আসিনি, তাহলে আমার ধারণা আপনি বাকিটাও বুঝতে পারছেন। তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী সন্তোষবাবু, উনি বলেছিলেন আপনারা আমার সঙ্গে দেখা করতে আসবেন। গান করতে করতে বুঝতে পেরেছিলাম আপনি অজিতবাবু, আর আপনি পাঞ্জাবির ছদ্মবেশে ব্যোমকেশবাবু। কারণ আমার কাছে তো পাঞ্জাবিরা সচরাচর গান শুনতে আসেন না। ছদ্মবেশটা যে আপনার জন্য নয়, বরং আপনার খদ্দেরদের জন্য, সেটা বোঝার বুদ্ধি এবং ক্ষমতা দুই বোধহয় আপনার আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই বোধ আর বুদ্ধিটাও নিশ্চয়ই আপনার আছে যে আমি আমার সন্তোষবাবুর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্নের উত্তর আপনাকে আমি দেব না। দেবেন না বলছেন?
নির্ভর করবে আপনার উদ্দেশ্য কতটা সৎ তার উপর। Please. সুকুমারী দেবী, আপনি যার রক্ষিতা তিনি আমায় নিয়োগ করেছেন, সুতরাং আমার বোধহয় সততার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। আপনার মতো সস্তা টিকটিকির কাছে ব্যোমকেশবাবু আমি আমার ব্যক্তিগত জীবনের সব প্রশ্নের উত্তর দেবো এমনটা ভাবছেন কি করে? ব্যোমকেশ, যদি তোমার মনে হয় যে ওনার সঙ্গে কথা বলার আর কোনো দরকার আছে তাহলে কথা বলো, আমি বাইরে আছি। আপনার শেষ সংলাপটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনার লিপস্টিকের মতোই সস্তা। দেখুন ব্যোমকেশবাবু, কালকে বিকেলবেলা পর্যন্ত সন্তোষবাবু আমার সঙ্গে ছিলেন, তবে এই বাড়িতে না, অন্য বাড়িতে। আর সে বাড়ির ঠিকানা কিন্তু আমি আপনাকে বলবো না। বিকেলের সময় খবরটা আসে এনাম মল্লিক মারা গেছে, সেটা এই বাড়িতে ফোনটা আসে, তারপর আমার পরিচারিকা ওই বাড়িতে ফোনটা করে আমাকে জানায়, তখন সন্তোষবাবু ওই বাড়ি থেকে চলে যান, অর্থাৎ সন্তোষের সব আলিবাই পাকা। না, আমার মক্কেলের আলিবাই পাকা না কাঁচা সেটা জানতে আমি এখানে আসিনি সুকুমারী দেবী। তাহলে কিসের জন্য এসছেন? আপনার পাকা খদ্দেরের সেক্রেটারি রবিবাবু, তার সঙ্গে যোগাযোগ হয়েছে কখনো আপনার? ব্যোমকেশবাবু, সন্তোষকে আমি ভালোবাসি। তাহলে সত্যি কথাটা বলে ফেলুন, তাতে আপনার এবং সন্তোষবাবু দুজনেরই মঙ্গল। আর দেখুন, ক্রমাগত বাজে সংলাপ বলার জন্য তো আমি এখানে আসিনি, আমিও কিন্তু এসেছি সন্তোষবাবুর ভালোটা মাথায় রেখে। আর আমি সস্তা বা দামি কোনো ধরনের টিকটিকিই নই, আমি সত্যান্বেষী। সত্যিটা খুঁজে বের করা আমার কাজ। রাস্তাটাও খুব সহজ, সোজা প্রশ্ন সরল উত্তর। তবে হ্যাঁ, সেটা না হলে ন্যাকা রাস্তা। তবে সত্যিটা শেষ অবধি ঠিকই বেরিয়ে আসে। অজিত, যাওয়া যাক। কোথায় গেলে? ব্যোমকেশবাবু, রবিবাবু ভালো লোক নন। আমি এই কথাটা অনেকবার সন্তোষকে বলেছি, কিন্তু মুটেই গা করেনি। তার মানে যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, একবার এসেছিল বাড়িতে। কি ব্যাপার? আপনি হঠাৎ না জানি আমার বাড়িতে? আশ্চর্য। যান, বেরিয়ে যান, যান। আমি কোথায় যাব বা যাব না তার কৈফিয়ত আমি আপনাকে দেবো না সুকুমারী দেবী। গলার নামিয়ে কথা বলুন। বরং আপনি ভেবে দেখুন সন্তোষবাবু যে গোপন কাগজপত্রগুলো আপনাকে দিয়েছে লুকিয়ে রাখার জন্য, সেগুলো আমায় দেবেন কি না। যদি না দেন তাহলে আপনাদের এই অমর প্রেম মাখা গপ্প যেটা চলছে না, সেটা খবরের কাগজে ছাপা হবে, ছবি সমেত। আপনাদের এই গোপন আস্তানা যে কোথায় সেটা আমি জানি। ভারতবর্ষে কোন চপ্পরে কোন শহরে গোপন কি ঘটছে সেটা জানা আমার কাজ। 1 সপ্তাহ সময় দিলাম কাগজগুলো যেন আমার কাছে আসে, ঠিক আছে? যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, যদি মিথ্যে হয় তাহলে আপনারই ক্ষতি। নমস্কার। জীবনের নানা ওঠা পড়া সহজে গায়ে মাখলে হয়? কার্যসিদ্ধি তো হয়েছে, চলো। ব্যোমকেশের আমায় বুঝতে সময় না লাগলেও ব্যোমকেশকে বোঝা আজও আমার কাছে দুষ্কর। ফেরার কথা ছিল বাড়ি, কিন্তু আমরা পৌঁছলাম সন্তোষবাবুর বাড়িতে পিছনের দরজা দিয়ে। লাশটা এখানটাতে। তোমার কাছে রুমাল থাকলে দাও তো। হুম হুম। এনা। হুম। শোনো অজিত, হুম। তুমি সামনের দরজা দিয়ে ভিতরে ঢোকো। হুম। আমি এটা দিয়ে উঠে ছাদের ঘরটা দেখে ভিতরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। এই হ্যাঁ, এটা দিয়ে। আর শোনো, রবিবাবুকে একটু সামনে রেখো, ব্যস্ত রেখো। হুম। কি হলো, যাও। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, আপনারা আসবেন, নিশ্চয়ই আসবেন। আপনারা তদন্ত করছেন, আসবেন নিশ্চয়ই, কিন্তু একটু জানিয়ে এলে। মানে আপনারা কোথায় যেতে চান, কার সঙ্গে কথা বলতে চান, আমি একটু সাহায্য করতে পারি।
যদি সত্যি সাহায্য করতে চান তাহলে বলুন তো সুকুমারী দেবীকে আপনি ঠিক কতটা চেনেন? এ ব্যাপারে আমার কিছু বলা উচিত নয়, কারণ সন্তোষবাবু আমার মালিক। আপনার কি চা খাবেন? মন্দ হয় না। তাহলে বসার ঘরে গিয়ে বসুন, আমি চাটা নিয়ে আসছি। আপনি চায়ের বন্দোবস্ত করুন, আমরা বরং একটু ম্যাডামের সঙ্গে কথা বলে নিই। অজিত চলো। আপনারা তদন্তটা বন্ধ করুন ব্যোমকেশবাবু। আমি বারবার বলছি হেনা মল্লিক মেয়েটি সুবিধের ছিল না, আমার 2 ছেলের চরিত্র নষ্ট করে দিচ্ছিল। আপনার 2 ছেলের মধ্যে যে কোনো একজন খুনি হতে পারে। কে খুনি সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। আপনার স্বামী মিস্টার দত্ত আমাকে অফিসিয়ালি নিয়োগ করেছেন, সুতরাং সত্যিটা জেনে নিন। বলুন। তোমার অনেক অসভ্যতা সহ্য করেছি। আর মানে মানে চলো দেখাচ্ছি। চলি, বুঝলেন? মানে কি হলো? এই গল্পটা অন্য কাউকে বলবেন। চলো অজিত। আপনি মাউথ অর্গান বাজাতে পারেন? আমি হেনাকে ভালোবাসতাম। বিশ্বাস করুন, আমি ওকে সত্যি খুব ভালোবাসতাম। বেসিক্যালি ও খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ও বুঝতে পারতো না যে ও ভুল করছে। উদয় ওর সঙ্গে। আপনাদের চাটা। ও আচ্ছা, বলছি হেনার ঘরে ওর একটা ছোটবেলার ছবি আছে, ওটা পেতে পারি? একটু রাখবো। হ্যাঁ, আসুন। রবিবাবু, হেনার ঘরের দরজাটা কি খোলা আছে? না, ওটা বন্ধই আছে। খুব ভালো। অজিত, তুমি ওনার সঙ্গে কথাবার্তা শুরু করো, আমি একটু আসছি। আপনাদের জায়গাটা বলুন অজিত বাবু, কি জানতে চান? জায়গাটা বেশ সুন্দর। না, জানতে চাই না, এমনি আর কি। আচ্ছা বলছি, ওই সুকুমারী দেবীর সঙ্গে বুঝলেন দেখা হয়েছিল, তা উনি জানালেন যে আপনি নাকি কদিন আগে গিয়ে ওনাকে শ্বাসে এসেছিলেন। আরও বললেন যে সন্তোষবাবু ওনার কাছে নাকি কিছু একটা রাখতে চেয়েছিলেন এবং সেটা ফেরত না দিলে আপনি নাকি ওনার ক্ষতি করে দেবেন। বুঝুন। দেখুন, সুকুমারী দেবী ভদ্র ভাষায় যাকে বলে মুজরো করেন। ও, তো অভদ্র ভাষায় কি বলে? আপনারা বিচক্ষণ ব্যক্তি, নিশ্চয়ই বুঝতে পারছেন কে সত্যি কথা বলছে। না দাদা, আমরা বিচক্ষণ এরকম না, আপনি অত্যন্ত সজ্জন এবং বিচক্ষণ ব্যক্তি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সত্যিটা জানা ব্যোমকেশের জন্য কতটা জরুরি, তাই না? আপনাদের মনে হয় সত্যি যে হেনার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়? এই না না, আমরা বলছি না। ছি ছি, পরিবেশ পরিস্থিতি যা সেটাতে তাই তো মনে হচ্ছে। আচ্ছা আপনি ধরুন, একটা মেয়ে রোজ ছাদে যায় নামাজ পড়তে যায়, কিন্তু সে হঠাৎ করে কেন একদিন ভাঙা পাঁচিলের দিকে গেল বলুন? আমার মনে হয়েছিল হয়তো নিচ থেকে কেউ ডেকেছে, ওই ঝুঁকে দেখতে গেছে। এইটা তো মানে যেরম যেরম একটু খুলে বলুন পুরোটা। অজিত বাবু, আমি সুকুমারী দেবীর কাছে যাইনি, তিনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। বসুন বসুন বসুন। চলে? হ্যাঁ, তবে এখন না। যাই হোক, যে কারণে আপনাকে এখানে আমি ডেকে পাঠিয়েছি রবিবাবু, আমার সন্তোষের সম্পর্কে কয়েকটা খবরাখবর চাই। এই যেমন ধরুন, ও কি করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে, হেনা মল্লিকের সঙ্গে ওর আসল সম্পর্কটা কি, এইসব আর কি। অসুবিধা কি আছে? আপনি তো এতদিন সন্তোষের হয়ে কাজ করেছেন, এখন না হয় আমার হয়ে কাজ করবেন। এই তো, আপনি বোধহয় ভাবছেন আমি আপনাকে বিনা পয়সায় কাজগুলো করাবো। আরে না না, এই যে মোটা টাকা পাবেন। শুনুন রবিবাবু, আপনি যদি সন্তোষকে এইসব কথাগুলো বলেন, আপনি কিন্তু শুধু শুধু আপনার চাকরিটা খোয়াবেন। না না, ভেবে দেখুন, এই বুড়ো বয়সে মন্ত্রীর কাছ থেকে চাকরি খোয়া গেলে
আর চাকরি পাবেন। তাই জন্যই বলছি, খবরগুলো আমার কাছে আপনি ঠিক ঠিক এনে দিন। দেখুন, এসব কাজ আমি কিন্তু মানে পারবেন পারবেন। এতদিন আপনি লালবাজারের টিকটিকি ছিলেন, এখন না হয় আমার হয়ে টিকটিক করবেন। হুম? আজ চলি, আবার আসবো। আর হ্যাঁ, ভালো কথা, ওই উদয়বাবুকে কোথায় পাওয়া যেতে পারে বলুন তো এখন? হয় ওনার অফিসে, নয় ওনার ক্লাবে, আউটরাম ক্লাব। বুঝলে, এই রবিবাবু লোকটা কিন্তু বেশ আচ্ছা, তুমি তখন দুম করে কোথায় কেটে পড়লে বলো তো? হেনা মল্লিকের ঘরটা দেখতে গেছিলাম। হেনা মল্লিকের ঘর তো বন্ধ। বাবা, মানে তুমি কি হলো আবার? সামনে তো জট লাগিয়েছে। ও দাদা, ও দাদা, এই যে এদিকে এদিকে, বলছি যে এই জটটা কিসের? গোটা শোভাবাজার কম্বিং হচ্ছে, ধরপাকড় হচ্ছে, পুলিশ আবার নকশাল খুঁজছে। তার মানে ওদেশে মুক্তিযুদ্ধ, এদেশে নকশাল। ব্রাদার, পরিবেশ বেজায় উত্তাল। দত্তবাড়িরও টালমাটাল। আচ্ছা, এই চামেলি মেম সাহেব কি তার দুই ছেলের কুকীর্তির জন্য জেলে যেতে রাজি? ছেলেদের জন্য মায়েরা সব কিছু করতে প্রস্তুত ভাই অজিত। বাহ। হ্যালো, হ্যাঁ অতুল, বলো। ও তাই নাকি? কিছুই পাওয়া যায়নি? তার মানে অ্যাক্সিডেন্টই বলছো? তুমি আর কি করবে ভাই, তাই লিখে দাও। হ্যাঁ ঠিক আছে, রাখি। কিছুই পাওয়া যায়নি মানে তো নোটা গ্যাসটি মুড়লো। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, নমস্কার, অজিত বলছি। আরে কি খবর? দাঁড়া দিচ্ছি। ও তো এই ও এই বাথরুমে গেল। আর এমনি তুমি কবে আসছো? ভাবছি পরশু ট্রেন ধরবো। ও পরশু ট্রেন ধরবে। আচ্ছা, পরশু আসা যাবে না। পরশু আসা যাবে। তবে মানে তোমাদের ওখানে মানে খবর কি, মানে ওয়েদার কেমন ওখানে? এখানে প্রচন্ড গরম। ওদিকে? না, আমাদের কলকাতাতে তোমার লু বইছে, লু বইছে, ভয়ঙ্কর অবস্থা, মানে বাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না। আর তাছাড়া প্রচন্ড গোলমাল। হ্যাঁ, আর প্রচন্ড গোলমাল। গোলাগুলি চলছে, গোলাগুলি চলছে, আর বোমা। আর বোম ফোম পড়ছে, ওই যা হয়। আর নকশাল পুলিশ ধরপাকড়, রাস্তায় যেই বেরোচ্ছে খপ করে ধরে নিচ্ছে। আমরা তো বেরোচ্ছিই না ভয়। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো? খাওয়া দাওয়ায় তুমি যে মেনু করে দিয়ে গেছো, পুটি সেই রান্নাই করছে আর কি। তেল মশলা একদম খাচ্ছ না? না না, তেল মশলা তো কোনো প্রসঙ্গই নেই। পাতলা মাছের ঝোল আর ভাত খাচ্ছি আমরা। তাহলে ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, ওই লোকে জানিয়ে দেবো। ওকে বলো আমাকে যেন ফোন করে। ঠিক আছে, রাখছি। তোমার জন্য না একদিন আমার নরকে স্থান হবে। হতে পারে, কিন্তু এখন কথা বলতে গেলে মাথার মধ্যে ভাবনাগুলো এলোমেলো হয়ে যাবে। শোনো, আমি একটু বেরোচ্ছি এখন, বুঝলে? কোথায়? কাজ আছে, একাই যেতে হবে। বেশি দেরি হলে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর এই পিস্তল না বাবু, তাই এত রাতে হেনার ঘরে ঢুকে কি করছো? আমার মাউথ অর্গানটা আমি হেনাকে দিয়েছিলাম, সেটাই খুঁজতে এসেছিলাম। প্রভাত, শোনো, তোমার নেংটি ফোন করেছিল, বললো যে কাল রাত্রিবেলা নাকি বাড়িতে চোর এসেছিল। জানি। জানি মানে তুমি চোর? না না, এসো না, মানে কালকে রাত্রিবেলা তুমি সন্তোষবাবুর বাড়িতে চুরি কুটি চা দে না। না না, মানে কি চুরি করলে? চুরি করতে যাইনি, গেছিলাম চোর ধরতে। মানে কি ধরলে, মানে কাকে? কি কি? খানিকটা পেয়েছি। আর খুলে শোনো না, ওই
বিমান দুর্ঘটনার খবরটা যে কাগজটায় বেরিয়েছিল ওটা কোথায় বলো তো? বিমান? আরে কদিন আগে দেখাচ্ছিলে না আমায়? ও ও হ্যাঁ, ওটা ওদিকে আছে, এদিকেই তো রেখেছিলাম, এখানেই তো ছিল। এখানে। হ্যালো, কোথায় বলছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে পেয়ে গেছি। চলো, বেরোতে হবে। হ্যাঁ, সন্তোষবাবু ডেকেছেন। পার্টি অফিস বা বাড়িতে ডাকবো না বলেই ক্লাবে ডাকলাম। পুলিশ যখন জানিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট, তখন আর ইনভেস্টিগেট করার দরকার নেই। তবে আপনার মজুরিটা আমি দিয়ে দেবো। এতে 500 টাকার একটা চেক আছে। মিস্টার দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু যতক্ষণ আমি নিজে সন্তুষ্ট না হচ্ছি ততক্ষণ তো ইনভেস্টিগেশন থামাবো না। আপনার মক্কেল হয়ে আপনাকে অনুরোধ করছি, আর জল ঘোলা করবেন না। আর কমাস পর, মানে সামনে মার্চে ইলেকশন, আমার তো একটা রেপুটেশন আছে। এই রেপুটেশনটার কথা নিশ্চয়ই আমাকে অ্যাপয়েন্ট করার সময়তেও আপনার মাথায় ছিল, কিন্তু তাও আপনি আমায় নিয়োগ করেন। তখন পুলিশ ইনভলভ ছিল। আমার মনে হয়েছিল আমার দিক থেকেও একজনের থাকা দরকার। তা পুলিশই যখন কেসটা খারিজ করে দিয়েছে, তখন আমার পার্টির প্রতি, আমার সরকারের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এরকম একটা ঘটনা প্রকাশ পেলে আমার ব্যক্তিগত রেপুটেশনের ক্ষতি হবে। সামনে ইলেকশন, ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে উদয়ের নাম যদি এই সময় কোনো একটা খুনের মামলায় জড়িয়ে যায়, সেটা তাহলে সুকুমারের মতো চেপে রাখা যাবে না, তাই তো? উদয় কেমন ছেলে আপনারা তো জানেন। মাথা গরম করে এই সময় কিছু করে বসলে ব্যবসায়ী মহলে জানাজানি হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওত পেতে আছে, কোনো না কোনো ছুতোর চেষ্টা করবে যে আমরা যাতে সরকারে আসতে না পারি। আপনি তো সবই বোঝেন, রাজনীতির ব্যাপার স্যাপার। মিস্টার দত্ত, প্রথমত আমি একজন সত্যান্বেষী। প্রকৃত সত্যটা খুঁজে না বের করতে পারা অবধি আমার ভাত হজম হয় না। দ্বিতীয়ত, আমি যেটুকু রাজনীতি বুঝি তাতে আমার মনে হয় আসন্ন নির্বাচনে আপনাদের হেরে যাওয়ার জন্যে উদয়ের মতো উচ্ছৃঙ্খল মানুষের প্রয়োজন পড়বে না। আপনারা এমনিতেই হারছেন। আর তৃতীয়ত, উদয় যদি সত্যিই কোনো অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে। চলি। আপনি কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করেন বলে আপনি এতটা ডানপন্থী, এটা তো জানতাম না। আপনি কত বড় বামপন্থী তা আমার জানা নেই, তবে যে সরকার রাজনীতি করার দায় কিছু লেনিনিস্ট মার্কসিস্ট ছাত্রছাত্রীকে জেলে পুরে দেয়, মারধর করে, এমনকি মেরেও ফেলে, সেই সরকারকে আর যাই হোক বামপন্থী বোধহয় বলা যায় না, তাই না? আপনি কংগ্রেস সরকারের হয়ে দেশ সেবা করেন, আবার নকশালপন্থীদের সিম্পাথাইজও করেন। আপনাকে তো বাঁধিয়ে রাখা উচিত। আপনি আমাকে বাঁধিয়ে রাখবেন না কাঁদিয়ে ছাড়বেন সেটা আপনার ব্যাপার। তবে হ্যাঁ, আপনি আমার মক্কেল, আমায় নিয়োগ করেছেন, তাই আমি নিশ্চয়ই চেষ্টা করবো যাতে আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি না হয়ে যায়। আর পারিশ্রমিকটা পরে নেব না হয়। নমস্কার, চলি। এসো অজিত। নমস্কার। গল্পটা কিন্তু ক্রমশ রাজনৈতিক হয়ে যাচ্ছে। সে তো আমার সমস্ত গল্পই রাজনৈতিক। তুমি তো সুযোগ পেলেই আমাকে সরকারি কাজে দিল্লি পাঠিয়ে দাও। কোনো ধারণা আছে আমি কি করতে যাই? কিন্তু এনে তুমি কি আমাকে বলেছো কখনো? মন্ত্রীদের পারিবারিক কেচ্ছা যে সামলাতে যাই না সেটুকু তো জানো। তবে তুমি যদি জানতেও কি করতে চাই, তুমি খুব যত্ন করে সেগুলো বাদ দিতে, কারণ তুমি জানো ওগুলো বাদ না দিলে লোকে খাবে না, বাঙালি পাঠক খাবে না। ভুল বলছি? না, তার মানে তুমি বলছো যে এই গল্পটা লোকে খাবে? সেটা নির্ভর করছে তুমি গল্পে কিসের উপর জোর দিচ্ছ তার উপর। বাড়ির মালিকের সঙ্গে বাড়ির কাজের লোকের কেচ্ছা নাকি তার রাজনৈতিক কানেকশন। আচ্ছা, তার মানে তুমি বলছো যে উদয়েরও রাজনীতি আছে? এই এতক্ষণে একটা অত্যন্ত দামি কথা বলেছ। উদয়বাবুর রাজনৈতিক মতবাদটা জানা খুবই দরকার। চলো তোর ক্লাবে। আবার ক্লাবে? হ্যাঁ, আবার ক্লাবে। তবে এবার প্রশ্নগুলো তুমি করবে, আমি না। আগে স্যার, ওই টেলিগ্রাম তো পাঠিয়ে দিয়েছি। তো বলে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে জানাও। রিপ্লাই এলেই আপনাকে জানাবো। হ্যাঁ, ওখান থেকে যা জানাচ্ছে সেই অনুযায়ী তো আরে নিজেকে ইনভলভ করো, না তো করবে কি করে? রাইট স্যার, ঠিক ঠিক স্যার, ঠিক। না, ঠিক ঠিক বলে তো হবে না, করে দেখাতে হবে তো। আমি কথা বলে দেখছি স্যার। নমস্কার উদয়বাবু, কিছু কথা ছিল। গুড ডে স্যার। বুঝতে পারি। এসেই যখন পড়েছেন তখন বসুন। ধন্যবাদ।
বিয়ার চলে? আমি খেতে পারি। আপনি? না, আমি চা। ওয়েটার, দুটো বিয়ার আর একটা দার্জিলিং টি। উদয়বাবু, আচ্ছা আপনি কখনো ইলেকশনে দাঁড়াবার কথা ভেবেছেন? আচ্ছা ধরুন যদি আপনি দাঁড়াতেন তাহলে কোন পার্টিরে দাঁড়াতেন? কংগ্রেসের হয়েও না? না, ফাজলামি মারছেন? আগে না। ধরুন আমি যদি বলি যে আপনি কোন এক বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যেটা আপনার বাবার রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে, কিংবা ধরুন এটাও আমি যদি বলি যে আপনি সেই দলের হয়েই আপনার বাবার বিরুদ্ধে কাজ করেন। ধরুন হেনা সেই সত্যিটা জেনে যায় এবং তার জন্য আপনি হেনাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেন। হতে পারে না এটা? বাহ, ধরুন আমার মা ছুঁচি ভাই, ধরুন হেনা পাকিস্তানি স্পাই, ধরুন আমি যা ইচ্ছা বলছি তাই। আপনি ধরে বসে থাকুন, আমি বিয়ারটা খাই। বেশ ছড়া কাটে না? বাবা, আপনার ভাই এগুলো মানে করতে জানতাম। আপনার ব্যাপারে আপনি আমার সম্বন্ধে কিছু জানান না অজিত বাবু, শুধু পিস্তলটাই দেখেছেন আর অন্য কিচ্ছু না। 4 বিয়ারটা আমার তরফ থেকে। সে ঠিক আছে। এবার আমার শেষ প্রশ্ন, আপনি মাউথ-অর্গান বাজাতে পারেন? বাড়ির সবাই বাজাতে পারে, আমি, মা, যুগল, রবিবাবু। চেষ্টা করলে আপনিও পারবেন, শুধু দম নেওয়া ছাড়াটা। ভাবুন সুরে বাজাচ্ছেন কিনা। বেশ, আজ বরং বিয়ারটা থাক, চলি। মিস্টার বক্সি, 2 দিন সময় চেয়েছিলেন, 3 দিন হতে চললো। কাল বলে দেবো। চলো আজ। নমস্কার। না না, আমি এসবের মধ্যে আর নেই। আমাকে এই ফালতু লোকটার থেকে উল্টো পাল্টা ছড়া শুনতে হচ্ছে। দারুণ। কি দারুণ? জমে গেছে। মানে কি জমে গেছে? কবিতাটা? কবিতা নয়, ওটা ছড়া। আর জমে গেছে মানে? আরে বাবা, তাড়াতাড়ি করতে হবে, 3 দিন হতে চললো। শোনো, তুমি এগিয়ে পড়ো, আমার অনেকগুলো কাজ আছে। প্রথমে দিল্লিতে ফোন করতে হবে, তুমি এগিয়ে পড়ো। আচ্ছা। এই তো আপনাকে খুঁজছি। এখানে? হ্যাঁ এখানে, আপনার তো যাতায়াত আছে এখানে। সুকুমারী দিদি আমায় ডেকে পাঠিয়েছিল সকালবেলা। ওনার জন্য টিকটিক করতে? দেখুন, আপনি কত কি জানেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটাও কিন্তু জানতে পেরেছি যে আপনি রিটায়ার করার আগে ঠিক কি করতেন। কি করতাম? এটা কি আপনি জানেন যে দিল্লির অনেক সংস্থার সঙ্গে, মানে সরকারি সংস্থার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে? তাহলে এটাও তো আপনার জানা উচিত যে সরকার, মিলিটারি, ইন্টেলিজেন্স সবসময় সত্যি কথা বলে না, বলা সম্ভব নয় দেশের স্বার্থে। আপনি দেশের স্বার্থে একটা সত্যি কথা বলুন তো, আপনার ট্রেনিং মস্কোতে হয়েছিল, এই কথাটা সত্যি না মিথ্যে? আমার পরিচয় জানার আগে যেটা আপনার জানা দরকার সেটা হচ্ছে হেনা কি করতে। কালকের মতো বলে দেবো। কি বলে দেবেন? সেদিন বিকেলে আপনি বাজারে গিয়েছিলেন না যাননি? আপনি রবিবাবুকে ডেকে পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলাম। তার মানে আপনি ওনাকে সন্তোষবাবুর পিছনে লাগিয়েছেন। দেখুন ব্যোমকেশবাবু, সন্তোষকে আমি ভালোবাসি, এটা সত্যি। উনি আপনাকে ভালোবাসেন, সেটা কি সত্যি? ওর সঙ্গে ওর স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে গেছে বলেই সন্তোষ আমাকে এত ভালোবাসে। আর হেনার ব্যাপারটা? এ আবার কি প্রশ্ন? হেনা ওর মেয়ের মতো। মেয়ের মতো নাকি মেয়ে? এটা আবার কি ধরনের প্রশ্ন ব্যোমকেশবাবু? বললাম তো, হেনা সন্তোষের মেয়ের মতো। আর নাটক করবেন না সুকুমারী দেবী। আজকের মধ্যে অনেক কথা স্পষ্ট হয়ে যাবে। এমন অনেক কিছু সত্যি বেরিয়ে আসতে পারে যেগুলো বাইরে জানাজানি হলে আপনার খুব বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং সত্যি কথাটা বলে ফেলুন। আচ্ছা কি সত্যি কথা বলবো বলুন তো? আমি তো আপনাকে বারবার বলছি যে সেদিন আমিও ঠিক সন্তোষ সেই আমার কথাটাই বাড়ি- আপনাকে বলছি। আপনি আমাকে যতবার বলেছেন যে সন্তোষবাবু আপনার বাড়িতে ছিলেন, ততবার আমি আপনার এই কথাটাকে অবিশ্বাস করিনি। আমি বলার চেষ্টা করছি যে আজকে আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করতে এসেছি। বেরিয়ে যান এক্ষুনি আমার বাড়ি ছেড়ে, আপনি বেরিয়ে যান ব্যোমকেশবাবু। ব্যোমকেশবাবু, আমি কিন্তু আপনাকে গুলি করতে বাধ্য হব। বাহ,
তারপর আমি বলবো যে আপনি আমার কাছে মজুর বায়না করতে এসেছিলেন এবং তারপর আমার সঙ্গে অসভ্যতা করে আমি আপনাকে গুলি করতে বাধ্য হয়েছি। দেখুন ব্যোমকেশ বাবু, আমি কিন্তু মিথ্যে কথা বলতে অভ্যস্ত। ব্যোমকেশ বাবু, আমি কিন্তু আপনাকে সত্যিই গুলি করব। আপনি কিন্তু এক্ষুনি আমার বাড়ি ছেড়ে সন্তোষকে আমি সত্যি ভালোবাসি ব্যোমকেশ বাবু। ওর পরিবার, ওর ছেলে মেয়ে ওর সঙ্গে কি ব্যবহার করে তার জন্য আপনি আমার আর সন্তোষের জীবনটা নষ্ট করতে চাইছেন কেন ব্যোমকেশ বাবু? কেন আমাদের জীবনটা নষ্ট করতে চাইছেন? আমি আপনার পায়ে পড়ছি ব্যোমকেশ বাবু, প্লিজ। আমি আর চলি সুকুমারী দেবী। যেখানে প্রয়োজন পড়বে সেখানে কালকে আপনাকে ডাকবো। আপনাকে কিন্তু আসতে হবে। আজ আসি। मैनेजर कहाँ? कह रहे सुनाई नहीं देता। हाँ है मैनेजर। है, do you have light? Yes, sure. Keep. Thank you. অজিত, অজিত, হ্যাঁ আসছি। তাড়াতাড়ি এসো। দাঁড়াও। কোথায় গেছিলে দূর? এই কি আপনি? মানে কি মানে হু আর ইউ? হ্যাঁ, ক্ষমতা ইংরেজি বলছো কেন? আরে এইসব মানে কাজের কথা শোনো। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের তালিকায় দেখো তো ওমর খালেদ এই নামটা আছে কিনা। কাগজটা তোমার কাছে তো? হ্যাঁ হ্যাঁ, সে কি দেখো যাও। ওমর খালেদ কোথায় গেছে? অদ্ভুত পোশাক পরে কি যে করো না। মৃত ব্যক্তিদের এই তো বলছে সব যাত্রী মারা গেছে আর বাকি সমস্ত রকম ক্রিউ যারা ছিল তারা মুসলমান। তাদের মধ্যে নামের লিস্ট দিয়েছে। হ্যাঁ এই তো ক্রিউ ওমর খালিদ আছে। হ্যাঁ আছে, মারা গেছে। চমৎকার। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে যে এই মানে বারবার এই সিঙ্গাপুর এয়ারলাইন্সের খবরটাকে নিয়ে তুমি এত ইন্টারেস্ট দেখাচ্ছ। হ্যাঁ বলুন। আপনার সাথে কিছু কথা ছিল। বুঝেছি। এই অজিত, আগের দিন বিজয় একটা হাফ বোতল রয়ে গেল না আমার ডেস্কে, ওটা থেকে ওকে একটা ড্রিঙ্ক বানিয়ে দাও, আমি এগুলো ছেড়ে আসছি। বসুন।
বলছি আপনার জল অল্প তো? বাবা মায়ের আপত্তি থাকা সত্ত্বেও আমি হেনাকে ভালোবেসেছিলাম ব্যোমকেশবাবু। রিয়েলি বিলিভ মি। ওই যে ছবিগুলো আমি দেখিয়েছিলাম না, স্বেচ্ছায় তোলা ওর। আমি কোনোদিন জোর করিনি। আমি ঠিক করেছিলাম ওকে বিয়ে করব, প্রয়োজনে বাড়ি ছেড়ে চলে যাব। জীবনে সত্যি যদি কাউকে ভালোবেসে থাকি, সে ছিল হেনা। ভেবেছিলাম দুজনে অন্য কোনো শহরে চলে যাব, সেখানে গিয়ে একটা সংসার করব। এসব সারো, তোমার বাবার অনেক কন্ট্যাক্ট, আমরা পালিয়ে যাবোই বা কোথায়? ছাড়ো না হেনা, তুই কি বলতে চাইছো? বাবার মধ্যে পুলিশে দেবে? হ্যাঁ, আমরা অ্যাডাল্ট হেনা। তাছাড়া যথেষ্ট পয়সা আছে আমার, আমরা অন্য কোথাও চলে যেতে পারি। হেনা, হেনা তুমি কেন বুঝতে পারছো না? হেনা হিন্দু মুসলমান আকছার বিয়ে করছে। বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ধর্ম পাল্টে ফেলবো। আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি বিশ্বাস করো। আই লাভ ইউ, বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি। সারো, অনেক রাত হয়ে গেছে, আমরা এসব নিয়ে পরে কথা বলি। উদয়, তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম হেনা আমাকে কোনোদিনই ভালোবাসেনি। আমাকে ঠকাচ্ছিল, আমাকে নিয়ে খেলছিল। মাওতারগণের গল্পটা আপনাদের জানাই, ওটা আর নতুন করে কিছু বলার নেই। ওই দিকে আমি একদিন হেনার পিছু নিলাম, বুঝলেন? ওই মাউথরগান ওয়ালার সাথে ফ্রি স্কুল স্ট্রিটের একটা সস্তার হোটেলের ঘরে গিয়ে ওঠে। মাথায় রক্ত চড়ে গেল, বুঝলেন? ঠিক করলাম দুজনকেই শেষ করে দেবো একেবারে। আমি ওখানেই গুলি করে মারতাম, बुझलें? किंतु इंडियन गवर्नमेंट के खिलाफ जो तुम्हारे पास डॉक्यूमेंट्स है उसके संभाल के रखना। ईस्ट पाकिस्तान में जो मुक्त युद्ध हो रहे हैं उसमें इंडियन गवर्नमेंट भी शामिल होगा वेरी सून। আমি জানতে পারি হেনা পাকিস্তানি স্পাই, আমাদের বাড়িতে আশ্রিত হয়ে আছে। বাবার সোর্স খাটিয়ে ও এখানকার সব রাজনীতির খবর, ওই যে ওর পাকিস্তানি বন্ধুটা আছে না, তার মাধ্যমে খবর পাঠাতো পাকিস্তানে। হোটেলের ম্যানেজারের কাছে জানতে পারি হেনার প্রেমিক সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্টাফ, নাম ওমর খালেদ। 1 বছরের জন্য হোটেলের ওই ঘরটা ভাড়া নিয়েছে। আর তারপরেই হেনার ঘরে ঢুকে পিস্তল নিয়ে ভয় দেখান, তাই তো? স্ট্রেট গুলি করে দেবো। তুমি শুধু আমাকে নয়, আমার দেশকে নিয়েও খেলা করছো। আগে প্রমাণ করতে হবে যে আমি স্পাই। তোমার বাবাকে বিশ্বাস করাতে হবে তো। 2 দিন সময় লাগবে তোমার ডকুমেন্টস বার করতে আমার। তারপর তোমার আর তোমার ওই পাকিস্তানি বয়ফ্রেন্ডের কি হালত করে তুমি একবার দেখে নিও। আমাকে না শুনকে আগে ওই ডকুমেন্টগুলো খুঁজে বের করো, তারপর না। দরজা খোলো উদয়, কি হচ্ছে কি ঘরের মধ্যে? দরজা খোলো উদয়, উদয় দরজাটা খোলো। উদয়, কি হচ্ছে কি ঘরের মধ্যে? উদয়, তোমার এই নষ্টামোটা আমি আর সহ্য করবো না হেনা। আমারই বাড়িতে আমার ছেলেদের সাথে এই বেলেল্লা পানাটা বন্ধ করো। ভেবেছিলাম বাবাকে সব বলে দেবো, উইকেন্ডে বাবা বাড়ি ফেরে না। বাবাকে খুঁজতেই বেরিয়েছিলাম, তারপর ওই যে আপনার ওই পাঠানো ছেলেটা দেখে আমাকে ফলো করছে। ওকে মেরে তারপর আপনার বাড়িতে আমি নিয়ে আসি। জানেন ব্যোমকেশবাবু, আমি ভেবেছিলাম পরের দিন ছাদে হেনাকে ধরে আমি জানতে চাইব ডকুমেন্টসগুলো কোথায় রাখা।
হেনা শোনো, হেনা কথা আছে, শোনো। হেনা, 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 দাঁড়াও বলছি। শোনো, কথা আছে, হেনা, 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 দরজা খোলো, দরজা খোলো। আমি হেনাকে ছাদ থেকে ফেলে খুন করিনি পঙ্কজবাবু। ওই ডকুমেন্টটা খুঁজতেই আপনি গিয়েছিলেন কাল রাতে হেনার ঘরে না পেয়ে আজকে গিয়ে পৌঁছন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলের 7 নম্বর ঘরে, তাই তো? আপনি জানলেন কি করে? উদয়বাবু, আপনি এতক্ষণ ধরে যা যা বললেন সেগুলো যদি সব সত্যি হয়ে থাকে, যদি মিথ্যে না বলে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। কাল বাড়িতে থাকবেন, আর হ্যাঁ, সঙ্গে আপনার পিস্তলটা রাখবেন। পিস্তল লাগবে? আপনাকে প্রস্তুত থাকতে বলছি আর কি। সুকুমারী দেবীর নাম শুনেছেন? ভালো সৎ চরিত্র। বাড়ি যান, আর যদি কোনো কথা আপনি মিথ্যে বলেন বা ভুলেও যান, হ্যাঁ, তার ক্ষতি কিন্তু আপনার, কেমন? যান, বাড়ি যান। আমি মানুষটা খারাপ হতে পারি অজিতবাবু, মিথ্যে কথা বলি না। আচ্ছা, নমস্কার। তাহলে কি দাঁড়ালো? মিথ্যে কথা বললে ক্ষতিটা কার? কার? এ কালকে গুলি চলবে? গল্পে পাকিস্তানি স্পাই ঢুকে পড়েছে, গুলি চলবে না? বাহ, তার মানে তুমি বুঝতে পেরে গেছো যে আসল খুনি কে? আগে আমি জানি কে। কে? পাঁচকুড়িতে। এই গল্পটির একটি ইতিহাস আছে, সেটা আগে বলে নেওয়া যাক। প্রায় বছর 30 আগেকার কথা। ভারতীয় উপমহাদেশ তখনও অবিভক্ত। আমরা এখন যেটাকে পূর্ব পাকিস্তান বলি, সেই অঞ্চলের একটি মুসলমান মেয়ের সঙ্গে কলকাতা নিবাসী একটি হিন্দু পুরুষের প্রেম হয়। দেশভাগের পরেও তাদের প্রেমটি বা সম্পর্কটি থেকে যায়। এই মহিলা কর্মসূত্রে হয়ে ওঠেন পাকিস্তান সরকারের গুপ্তচর বা স্পাই, আর এই পুরুষটি তার প্রণয়ের স্বার্থে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিল, নানান গুরুত্বপূর্ণ কাগজ তাকে সরবরাহ করতে থাকেন এবং জানাতে থাকেন নানান গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ সিদ্ধান্তগুলির কথা। অর্থাৎ তিনি তার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, দেশদ্রোহিতা করেন প্রেমের স্বার্থে। সেই মহিলাটি কে? চামেলি দেবী। এই ঘরে উপস্থিত আরো অনেকের মতোই আপনি কিন্তু অনেক কথা জানেন, এবং সেই কথাগুলো আপনি গত কয়েকদিন ধরে গোপন করে গেছেন, বলেননি। যদি বলতেন তাহলে এই কেসটি সুরাহা করতে আমার 3 দিন সময়ও লাগতো না। দেখুন, হেনা সম্পর্কে আমি যেটা বলেছি সেটা। চামেলি চুপ করো, ওমকেশবাবু যা বলছেন বলতে দাও। বলুন আপনি। ধন্যবাদ। এবার তাহলে চলে আসা যাক হেনা মল্লিকের প্রসঙ্গে। হেনা মল্লিক বছরখানেক আগে এই বাড়িতে এসে উপস্থিত হন পূর্ব পাকিস্তানের রেফিউজি সন্তোষবাবুর বন্ধুকন্যা। সন্তোষবাবু তাকে এই বাড়িতে পরিচারিকা বা কাজের লোক হিসেবে নিয়োগ করেন। ক্রমে সময়ের সঙ্গে যুগল এবং উদয়, এই দুজনের সঙ্গেই হেনার একটি সম্পর্ক তৈরি হয়, যা নিয়ে বাড়িতে প্রবল অশান্তিও শুরু হয়। গত শুক্রবার বিকেলবেলা হেনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা যায়। আমার বন্ধু নেংটির সূত্রে এই গোটা ব্যাপারটা আমি জানতে পারি। এও জানতে পারি যে এরা বাদ দিয়েও আরেক ব্যক্তি আছে, যিনি মাঝে মধ্যেই এই বাড়ির নিচে আসেন গাড়ি নিয়ে, মাউথ অর্গান বাজিয়ে আসেন, এবং যখনই তিনি আসেন তখন হেনা যথেষ্ট পরিমাণে সাজগোজ করে বেরিয়ে যায়। অর্থাৎ হেনা যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে তাহলে তিনি ছিলেন এই মানুষটি। যুগল এবং উদয়ের সঙ্গে যে কোনো কারণেই হোক হেনা প্রেমের নাটক করছিল। প্রশ্নটা হচ্ছে, সে যে এই প্রেমের নাটকটা চালিয়ে যাচ্ছিল সেটা কেন করছিল রবিবাবু? আমি কি করে বলবো? আপনি তো বলতে পারবেন। ইনফ্যাক্ট এই কেসটা সম্বন্ধে এই ঘরে একমাত্র আমি ছাড়া যদি আর কেউ পুরো বৃত্তান্তটা জেনে থাকে সেটা তো আপনি। হেনা সম্পর্কে সব কথা আপনি। উইল ইউ কাইন্ডলি শাট আপ?
আপনি চুপ না করলে আপনার বাবার পারমিশন ছাড়াই আপনাকে অ্যারেস্ট করাতে বাধ্য হব। অতুল, হ্যাঁ রবিবাবু, আপনি তো খুব ভালো করে জানেন যে হেনা কোথায় যেত, কার সঙ্গে দেখা করতে যেত। একজন সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্টাফ, নাম ওমর খালেদ। তাতে কি প্রমাণিত হয়? এইটা প্রমাণিত হয় যে আপনি এটাও খুব ভালো করে জানতেন ওমর খালেদ প্রথম দিকে হেনার সঙ্গে শুধুই প্রেম করতে এসে থাকলেও পরের দিকে সে অন্য একটা কারণেও আসতো, এবং আপনি সন্তোষবাবু এবং হেনা মল্লিক সম্বন্ধে আরো ভালো করে জানার জন্য সুকুমারী দেবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি নিজে আমাকে ডেকে পাঠান। কি? আমি একদম বাজে কথা বলবেন না, লায়ার। আপনি যে কত বড় নেই সেটা জানতে আমার বাকি নেই। আর আপনি কি সতী সাবিত্রী? মন্ত্রী মশাই রা রয়েছেন বলে কি সকালে মাথা কিনে নিয়েছেন? প্লিজ এই অসভ্যতাটা বন্ধ করুন। বাড়ির ছেলেমেয়েরা রয়েছে এখানে। চামেলি, আমি জেনে বুঝেই সুকুমারীকে এখানে আসা পারমিশন দিয়েছি। আমি জানি আমার ব্যক্তিগত সব ব্যাপারে তুমি জানো, আর এই নিয়ে আমাদের মধ্যে অশান্তিও কম হয়নি। কিন্তু আজ যখন সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন আমার ছেলেরাও জানুক তারা যথেষ্ট বড় হয়েছে। আর নেংটি বা চিংড়িও কেউ একেবারে বাচ্চা নয়। আমাদের নিজেদের অপ্রিয় সত্য থেকে আর কি বড় সত্যি আছে সন্তোষ? তুমি খুব ভালো মতোই জানো যে আমি রাজনীতি ছেড়ে এমনি এমনি সংসার করতে বসিনি। তোমাকে একজন সৎ রাজনৈতিক কর্মী মনে করতাম, যে সমাজের অন্যায়ের বিরুদ্ধে, মানুষের দুঃখ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে, যার কাছে ব্যক্তিগত সুখের থেকে সমাজ অনেক বড় ছিল। কিন্তু সে যখন সপ্তাহে 3টে দিন নিয়মিতভাবে তার রক্ষিতার সঙ্গে ফুর্তি করে বেড়ায়, তখন কিসের বিশ্বাস, কিসের চিন্তাধারা, কিসের আইডিওলজি? প্লিজ ব্যোমকেশ বাবু, আমি এখানে আর থাকতে চাই না। থাকতে না চাইলে যে হবে না চামেলি দেবী, বসতে হবে। এখনো শেষ হয়নি যে। আপনাদের ব্যক্তিগত কেচ্ছার থেকে অনেক বড় কেচ্ছা, অনেক বড় সত্যি এখনো অপেক্ষা করে আছে। এর থেকে বড় আর কি হতে পারে? চামেলি বসো, বসো। চুপ করো তুমি। তোমার লজ্জা করে না? হেনা তোমার অবৈধ সন্তান নয়? শুনুন ব্যোমকেশ বাবু, হেনার মুসলমান হওয়াতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি জানতাম ও সন্তোষের মেয়ে। সেক্ষেত্রে আমি কি করে উদয় আর যুগলের সঙ্গে ওর সম্পর্কটা মেনে নেব? হেনা একজন পাকিস্তানি স্পাই চামেলি। এটা তোমার আমার কিচ্ছা নয়, এটা দেশের ব্যাপার, দশের ব্যাপার। এত বড় সত্যিটা তুমি আমার কাছ থেকে চেপে রেখেছো। যুগল বাবু, কোথাও যাবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন। আমি তোমাকে মিথ্যে বলিনি সুকুমারী। হ্যাঁ, কিন্তু আমি জানতাম হেনা তোমার মেয়ে। সে কথাটা মিথ্যে নয় সুকুমারী দেবী। হেনা স্পাই? সেই কথায় যাওয়ার আগে এই ব্যাপারটাকে পরিষ্কার করে দিই সকলের কাছে। যুগল বাবু, উদয় বাবু, আপনাদের বাবা যে হেনা মল্লিকের সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি হওয়া নিয়ে বিরাট আপত্তি করছিলেন, মানতে পারছিলেন না, তার কারণটা খুব সহজ। নিজের মায়ের পেটের না হলেও হেনা তো আপনাদের বোন, সন্তোষবাবুর মেয়ে, কি তাই তো? রবিবাবু বলুন। কি বলবো? অজিত, আসল সত্যিটা বলবেন রবিবাবু। মানে আপনি যেটা খুঁজতে কলকাতায় এসেছিলেন, যেটা খোঁজে আপনার পেশা, এবং যেটার জন্য আপনি কলকাতায় এসে সন্তোষবাবুর বাড়িতে সেক্রেটারি কাম কাজের লোকের চাকরিটা নেন। আর এই কবছর ধরে আপনি বাড়িতে মানে কি করছেন? ও কি বলবে? ওর মতো ঠকবার ছোট লোক আর হয় না। উনি ঠকবার শয়তান নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির, সেটা কিন্তু সন্তোষবাবু আপনিও বুঝতে পারেননি। আপনি সেই দিন বুঝতে পারলেন যেদিন আপনি টের পেলেন যে রবি বর্মা হেনা মল্লিক এবং তার কাছে থাকা গোপন নথিপত্র, গোপন কাগজপত্র সম্বন্ধে জানতে সুকুমারী দেবীর সঙ্গে যোগাযোগ করেছেন। অ্যাম আই রাইট রবিবাবু? না মানে আপনার আসল প্রশ্নটা কি? আপনার পরিচয়টা কি? মানে আপনি কি ঠকবাজ, নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির, নাকি আপনি মস্কোয় ট্রেন্ড হওয়া একজন ভারতীয় গুপ্তচর? এদিকে একজন দেশদ্রোহী, সে এদেশের খবর পাকিস্তানে সাপ্লাই করছিল, এবং তার খোঁজ করতে করতে আপনি কলকাতায় আসেন এবং সন্তোষবাবুর বাড়িতে কাজের লোক হয়ে ঢোকেন। স্রেফ লাল বাজারের নোটিশে নয়, তাই না? বাকি জানা হয় আপনি বলুন রবিবাবু। একজন ঠকবাজের কাছ থেকে আমি কিছু শুনতে রাজি নই। শুনতে যে আপনাকে হবেই সন্তোষবাবু। রবিবাবু বলুন। মানে আমি বুঝতে পারছি না, আমি স্পাই মানে হেনা পাকিস্তানি স্পাই নয়? এই ঠিক বলেছেন। মানে নয়? না, হেনা পাকিস্তানি স্পাই নয়। তা সে কে? আপনি বলুন।
আমি এখানে চাকরিতে আসার কিছুদিন পর হেনাই বাড়িতে আসে, আমি সন্তোষবাবুর কাছে ওকে নিয়ে আসি। স্যার, একটি মেয়ে এসছে ইস্ট পাকিস্তান থেকে, বলছে রেফিউজি, নাম হেনা মল্লিক, আপনার সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দেবো স্যার? পাঠিয়ে দেবো স্যার? পাঠিয়ে দাও। রোগী তুমি যাও, যাবার সময় দরজাটা বন্ধ করে দিও। আপনি স্পাই যখন নিশ্চয়ই আড়ি পেতে শুনেছিলেন ভিতরে কি কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, খানিকটা নিশ্চয়ই শুনেছিলাম। তাহলে বলে ফেলুন। আমার মা মারা গেছে। মারা যাওয়ার আগে আমাকে আমার আসল পরিচয় বলে গেছে। আমি কোনোভাবে বর্ডার পেরিয়ে আপনার কাছে এসেছি। বিশ্বাস করুন, আমার কোথাও যাওয়ার নেই। কথা দিচ্ছি আমি কারোরে বলবো না যে আমি আপনার মেয়ে। না 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 না, এরকম কোনো কথাবার্তা কোথায় হয়নি। আপনি আমার যতদূর ধারণা মিথ্যে কথা বলছেন রবিবাবু। তাহলে আপনি বলুন না। হয়তো অক্ষরে অক্ষরে মিলিয়ে দিতে পারবো না, কিন্তু কথাবার্তাগুলো বোধহয় কিছুটা এরকম ছিল। আমি তো অস্বীকার করতে পারি যে তুমি আমার মেয়ে। সে আপনি কইতেই পারেন, তাতে কিছু আসে যায় না। তুমি এক্ষুনি এখান গলাটা নামিয়ে। আমার মা ছিল পাকিস্তানি স্পাই, কিন্তু যেহেতু আপনি আমার মার সাথে পীড়িত করতেন, তাই তার অনুরোধে দিল্লি সরকারের অনেক গোপন তথ্যই মাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছিলেন তো? তখন আপনি কংগ্রেস করতেন, তাই না? আমার মা মারা যাওয়ার সময় ওই সব ডকুমেন্ট আমাকে দিয়ে গেছে। যা ফাঁস করলে আপনার জেল হবে না ফাঁসি হবে তা আমার জানা নেই, কারণ আমি ফাঁস করব না। তার বদলে আপনি প্রত্যেক মাসে আমাকে 2000 টাকা করে দিবেন। আমার এক প্রেমিক আছে, সে প্রত্যেক মাসে এসে আমার থেকে সব টাকাগুলি নিয়ে যাবে। আর যদি আমার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছেন, আমার প্রেমিকের কাছে কিন্তু সব ডকুমেন্টের একটা করে কপি আছে। এইবার আপনি ঠিক করুন, আপনি বাদ বাকিদের কি গল্প শোনাবেন। হেনা মল্লিক পাকিস্তানি স্পাই ছিল না। স্পাই ছিল তার মা মিনু মল্লিক। সন্তোষবাবুর 2 দেশে 2 জন রূপায়ত ছিল। ও দেশে মিনু মল্লিক, আর এদেশে সুকুমারী দেবী। যথেষ্ট, আমি আর সহ্য করতে পারছি না। না না, সেটা বললে তো হবে না, আপনাকে তো বসতে হবে। গল্প এখনো শেষ হয়নি, যে কারণে আপনাকে এখানে ডেকে আনা। মানে সন্তোষবাবুর কথার ভিত্তিতে আপনার ধারণা হয় যে হেনা মল্লিক একজন অত্যন্ত খারাপ মেয়ে। চামেলি দেবীরও তাই। যুগল হেনার প্রেমে হাবুডুবু খাচ্ছিল এবং তার ধারণা হয় যে সে অত্যন্ত অসহায়। উদয় প্রথমে প্রেমে পড়ে, তারপর একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ কারণে তার ধারণা হয় যে হেনা একজন পাকিস্তানি স্পাই। আদতে হেনা মল্লিক ছিল স্রেফ একজন ব্ল্যাকমেইলার আর ভালোবাসতো ওমর খালেদকে, যে মাসে একবার করে বাড়ির নিচে আসতো গাড়ি নিয়ে, মাউথ অর্গান বাজিয়ে টাকা নিয়ে। কিন্তু হেনা যে ডকুমেন্টসগুলো নিয়েই তো আসল কথা সন্তোষবাবু, এবং সেই আসল কথাগুলো আপনার সঙ্গে। ডকুমেন্টসগুলো যদি শুধু হেনার কাছে থাকতো, তাহলে আপনি বোধহয় ওর কাছ থেকে অনেকদিন আগেই সেগুলো হাতিয়ে নিতেন, তাই না? কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন যে ওই নথিপত্রগুলোর একটা কপি হেনা মল্লিকের প্রেমিক ওমর খালেদের কাছেও আছে। আর তাই প্রতি মাসে হেনা আপনার কাছ থেকে জলের মতো টাকা শুষে নিলেও, অতিষ্ঠ বোধ করলেও, যতক্ষণ ওমর খালেদ আছে আপনার কিচ্ছুটি করার ছিল না। ঠিক এই সময় আপনি খবরের কাগজে পড়লেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কথা। নিহতদের তালিকায় নাম দেখলেন ওমর খালেদের। ব্যাস, আপনার রাস্তা মসৃণ হয়ে গেল, সরে গেল আপনার পথের প্রধান কাঁটা। আর আপনি বেছে নিলেন সহজতম রাস্তাটি। সুকুমারী দেবীর বাড়ি থেকে ওনাকে বলে আপনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে চলে এলেন এই বাড়িতে। সামনের দরজা দিয়ে ঢুকলেন, ঢুকলেন পিছনের খিড়কির দরজা দিয়ে। সেই সময়তে এলেন যে সময় মেয়েটা ছাদে যেত নামাজ। কি করছেন এখানে? কাগজগুলো কোথায়?
দাও। না দিব না। আমার কোনো ক্ষতি করলে কি তোমার আছে? উমার আছে। খবর কাগজ পড়ো, কাগজগুলো দাও, নয়তো মরবে। না দিব না। কাগজ ছাড়ো, ছাড়ো আমাকে। ওই কাগজগুলো যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এটা প্রমাণ করতে পারবেন না। কাগজগুলো আপনার কাছেও নেই সন্তোষবাবু। আপনি চেয়েছিলেন হেনাকে মেরে কাগজগুলো ওর কাছ থেকে হাতিয়ে নিতে, কিন্তু ওই কাগজগুলো আপনি পাননি। সন্তোষবাবু, আপনি কিন্তু ভুল করছেন। নিচে প্রচুর পুলিশ আছে, আপনি কোথাও পালাতে পারবেন না। বাবা, কেউ নড়লে কিন্তু একজন নিরীহ মানুষ মরবে। চলো পঙ্কজবাবু। অজিত, অজিত চলো। আগে কাগজগুলো খুঁজে বার করুন, তারপর আমার চেয়েও নোংরা যে দেশদ্রোহী আছে তাকে ধরুন। অতুল, পিছন দিকে যাও, নিচটা দেখো। বোকামি করবেন না সন্তোষবাবু, আপনি পালাতে পারবেন না। একদম বোকামি করবেন না। একজন মন্ত্রীর বাড়ি ঢুকে মিথ্যে ষড়যন্ত্র করার দায়ে তাকে অ্যাটাক করে, তখন সে আত্মরক্ষার জন্য গুলি চালায়। এটাই প্রমাণিত হবে। ভেবে দেখুন, পুলিশ সরকার কার কথা বিশ্বাস করবে? উদয়, বোকামো করো না। আমি তোমার বাবা। ট্রেটার মিস্টার দত্ত, তুমি দেশকে ঠকিয়েছো। আমি বিজনেসের খাতিরে হয়তো কিছু মানুষকে ঠকিয়েছি, কিন্তু আমি দেশকে ঠকাইনি। তুমি দেশদ্রোহী একটা। ব্যোমকেশ বাবুকে মারলে আমার পিস্তলও চলবে, এটা তুমি শুনে দেখা। আগে প্রমাণ করো আমি দেশদ্রোহী। ডকুমেন্টসগুলো খুঁজে বার করো। আপনি তাকে গুলি করলেন যার কাছে আপনি ভাবলেন ডকুমেন্টসগুলো আছে, তাই তো সন্তোষবাবু? কি ব্যাপার? এই ঘরে কি চাই? আপনার যা চাই তাই। মানে হচ্ছে সন্তোষবাবু, আমি আসলে ভারত সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মাইনে করা চাকুরে। আমি আপনাকে পাকড়াও করতেই এখানে এসেছি। সেটা করতে গেলে প্রুফ লাগে। এক্স্যাক্টলি। সেই প্রুফগুলো হেনার কাছে ছিল। হেনা মারা যাওয়ার পর এখন আমার কাছে। আমি অবশ্য এই প্রুফগুলো ভারত সরকার হাতে তুলে দিচ্ছে না, কারণ কত মাইনে পায় আপনি জানেন। তাই হেনাকে যে টাকাগুলো দিতেন তার ডবল প্রতি মাসে আমাকে দিয়ে যেতে হবে। আর আমিও আপনার চাকর কাম সেক্রেটারি হয়ে কাটিয়ে দেবো। আর যদি কোনোদিন বদলি হয়ে যায়, আমাদের লেনদেনটা কিন্তু চলতে থাকবে। যার কাছে প্রমাণ ছিল সে এখন আর নেই। কিন্তু প্রমাণ যে এখন আমার কাছে চলে এসেছে সন্তোষবাবু। মিথ্যে কথা। ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলের রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতেই ও বলে দেয় ওই ঘরটা ভাড়া নিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্টাফ ওমর খালেদ। অফ ওমর খৈয়াম, প্রথম পাতায় লেখা মিনু মাতাহারি মাই লাভ। ভেতরে অজস্র চিঠি, যে চিঠিগুলো এখন কলকাতার কোনো নামী সংবাদপত্রে ছাপা হচ্ছে। নামটা জানতে চান? কোন খবরের কাগজ? অবশ্য আপনার দল নির্বাচনে এমনিতেই হারত। চিঠিগুলো বেরোলে যে কটা সিট পেতেন সেগুলো পাওয়ার আশাও যান। তোমাকে আমি সত্যি ভালোবেসেছিলাম সন্তোষ।
কিন্তু তুমি যে এতটা নিচে নেমে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিশ্বাস করো, তোমাকে দেখে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। ছি, ছি, ছি। শোনো, হেনাকে তো তুমি মেরেছো, ঠিক যেভাবে তুমি হেনাকে মেরেছো সেইভাবে নিজেও মরো। ছি। চলো। খবরটা কোন কাগজে বেরোচ্ছে লঙ্কেশবাবু? কোনো কাগজেই না। মানে কি লাভ বলুন? এই পুরো ব্যাপারটার সঙ্গে যারা যারা যুক্ত, মিনু মল্লিক, হেনা, সন্তোষবাবু, রবি বর্মা, কেউই তো আজকে আর নেই। দেখুন, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আর কয়েকদিন পরেই ভারত হয়তো মুক্তিযুদ্ধে যোগ দেবে। তাই এই বাজারে এইসব খবর বিশ্বের কাছে পৌঁছে যাওয়াটা কি খুব ভালো? চাটা শেষ করুন, ফুটি ভালো বানিয়েছে। আমার বন্ধু ব্যোমকেশের গল্পগুলো আমাদের অভাবী সমাজের ব্যক্তিগত লোভ লালসা, খুন প্রবঞ্চনা ডিটেকটিভ গল্প নয়। তাতে অনেক বড় বড় সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস এবং সত্যি লুকিয়ে থাকে। আমি মাঝে মধ্যে সেই সব বৃহত্তর সত্যিগুলোকে কেটে ছেঁটে বাদ দিয়ে আপনাদের মতো পাঠকের কাছে পৌঁছে দিই। কারণটা হলো ব্যোমকেশের নির্দেশ। কিন্তু আমি জানি যে আমার মধ্যবিত্ত শহরের মধ্যবিত্ত ধুতি পরা গোয়েন্দা আমার দেশকে অনেক বড় বিপর্যয়ের থেকে বাঁচাবার ক্ষমতা রাখে। দেশের চেহারার সাথে সাথে আমার ব্যোমকেশেরও চেহারা বদলায়। নমস্কার, অজিত বলছি। কে বলছেন? কোত্থেকে? হ্যাঁ বল। এক মিনিট থোড়া ধরি। হ্যাঁ, এই ব্যোমকেশ, ওই বলছি কে ঝরঝরে হিন্দিতে ফোন করেছে? কি তোমায় কি চায়? লিখতেও দেবে না তোমার লোকজন। हेलो, मुकेश बाबू है? जी हाँ। हाँ बोलिए, कहाँ से? मध्य प्रदेश। किला माने दूर को? हाँ बताइए।